আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সকলে মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে খুব 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 ভালো আছো। আজকে আমরা গতকালের ধারাবাহিকতায় সমাজবিজ্ঞানের মৌলপ্রত্যয় দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। প্রথম অংশে আমরা দেখেছি সমাজের ধারণা, সমাজ কিভাবে আসলো সেই জিনিসটা নিয়ে। তোমাদের সাথে আছি আমি ইহসানুল হক মাহিম, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এসিপিতে তোমাদেরকে পড়াচ্ছি বাংলার পাশাপাশি সমাজবিজ্ঞান। তো আস্তে আস্তে তোমরা সকলে আমার ক্লাসটা শেয়ার দিয়ে দাও তোমাদের নিজ নিজ টাইমলাইনে। তোমরা শুনতে পাচ্ছ কি না আমাকে একটু কমেন্ট সেকশনে জানাই দাও। আর তোমাদের প্রোফাইলের যারা ফ্রেন্ড আছে তাদেরকে এই পোস্টে মেনশন করে দাও। দেখো, কখনো একা কোনো কিছু জয় করা সম্ভব না। তুমি যেহেতু তোমার ফ্রেন্ডরা সবাই তোমার ভালো ফ্রেন্ড, কাজেই তোমার সকল ভালো ফ্রেন্ডকে আজকের ক্লাসে মেনশন দিয়ে দাও। অবশ্যই নিজ নিজ টাইমলাইনে শেয়ার দিয়ে দিবা। আমি একটু তোমাদের গ্রুপগুলোতে শেয়ার করে দিই, নাহলে অনেকে আজকের ক্লাস সম্পর্কে জানতে পারবে না। তো আমরা দিয়ে দিই শেয়ার করে। তো এই যে সমাজবিজ্ঞান, আমরা গতকালকে অনেকেই বলেছে যে সমাজবিজ্ঞান খুব কঠিন। আমি চেষ্টা করেছি সমাজবিজ্ঞানকে তোমাদের কাছে সহজ করার জন্য। তো সমাজবিজ্ঞান যখন সহজ হবে তোমাদের জন্য, দেখবা সমাজবিজ্ঞানের প্রতিটি বিষয় কিন্তু তোমাদের কাছে অনেক অনেক মজার লাগছে। কারণ এইটা একটা মাদার সাবজেক্ট। মাদার সাবজেক্ট বলতে জিনিসটা কেমন, যে ধরো তুমি কোনো একটা বিষয় পড়ছো, এই বিষয়টা সেখান থেকে অন্যান্য বিষয়ের সৃষ্টি। তুমি যখন অ্যানথ্রোপোলজি পড়তে যাবা, কিংবা তুমি যখন মানুষের সাইকোলজি নিয়ে পড়তে যাবা, তুমি যখন উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ নিয়ে পড়তে যাবা, তুমি যখন ক্রিমিনোলজি নিয়ে পড়তে যাবা, সব কিছুই কিন্তু সমাজবিজ্ঞান থেকেই আসছে। এবং এই সমাজবিজ্ঞানে আমরা যখন দশম অধ্যায় পড়াবো, তখন তোমাকে বিচ্যুতিমূলক আচরণ এবং অপরাধ সম্পর্কে পড়াবো। এই জিনিসগুলো তোমার এখন কাজে লাগবে না, তুমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা সেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র পর্যন্ত তোমাকে এটা হেল্প করবে। এবং তোমাদেরকে আমি আগেও একটা কথা বলেছি, সেটা হচ্ছে তোমাদের মৌলিক জিকে বা মৌলিক বিষয়গুলির নামে একটা সাবজেক্টের পরীক্ষা হবে। তোমরা যখন জিএসটিতে পরীক্ষা দিবা, সেই পরীক্ষাতেও সমাজবিজ্ঞান কিন্তু তোমার জন্য অনেক ভূমিকা রাখবে। তো আমরা ক্লাসে ফিরে যাই। আজকের ক্লাসের আগে আমরা একটু কথা বলে নিই, সেটা হচ্ছে তুমি একটা সুন্দর প্যানেল দেখতে পাচ্ছ। এই প্যানেলটা তোমার এইচএসসি জার্নিকে স্মুথ করতে সর্বদা তোমার পাশে থাকবে। এই প্যানেলটাকে পেতে হলে কি করতে হবে? এই প্যানেলটাকে পেতে হলে তোমাকে অবশ্যই অবশ্যই এসসিপি পাওয়ার প্লে 2025-এ ভর্তি হবে। আচ্ছা ভাইয়া, এত এত স্টার প্যানেল, ভর্তি ফি নিশ্চয়ই তো অনেক বেশি? না, ভর্তি ফি খুব একটা বেশি না। আমরা আমাদের কোর্সের মধ্যেই ভর্তি ফি সম্পর্কে জানিয়ে দিব। একটা সারপ্রাইজ তোমার জন্য থাকবে। যখন আমরা ক্লাস করাবো, ক্লাসের মধ্যেই তুমি দেখতে পাবা এই সমস্ত স্টার টিচার, তোমার ফিজিক্স, তোমার ফারিয়া আপু আছেন, আমাদের পৌরনিধি পড়ান, আমাদের হাবিব ভাইয়া অ্যাকাউন্টিং পড়ান, মানিক ভাইয়াকে তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ পড়ানোর জন্য। এছাড়াও অসংখ্য অসংখ্য স্টার টিচার তোমাদেরকে পড়াবে। তো এদের ফিস, তুমি যে কোনো একটা টিচারের কাছে যখন প্রাইভেট পড়ো, প্রাইভেট পড়তে গেলে সর্বোচ্চ তোমার কত টাকা দিতে হয়? মাসে সর্বনিম্ন যদি আমি ধরি 800 টাকা দিতে হয়। তো তুমি যখন এই কোর্সটা দেখবা, তখন তুমি আসলেই দেখতে পাবা যে কত টাকায় আসলে ভর্তি দিতে পারবো। তো তোমরা কে কে আমাদের ভাইয়া এইচএসসি 26-এর জন্য কোর্স লাগবে, আচ্ছা এইচএসসি 26-এর জন্য আমাদের কোর্স নিয়ে আসার অবশ্যই পরিকল্পনা আছে, বাট আমরা আর কিছুদিন পরে শুরু করব ইনশাল্লাহ। তো চলো আমরা শুরু করে দেই। আমাদের দেখো সমাজবিজ্ঞানের আজকে মৌলপ্রত্যয় নিয়ে আলোচনা হবে। আমরা গতদিন সোশিওলজির মৌলপ্রত্যয় 1 নিয়ে আলোচনা করেছি। তো মৌলপ্রত্যয় 1-এর কিছু জিনিস যদি আমি একটু বলি, ধরো তুমি যখন ফিজিক্স পড়তা, তোমার গতি সম্পর্কে জানা লাগতো, অভিকর্ষ বল সম্পর্কে জানা লাগতো। তুমি যখন সমাজবিজ্ঞান পড়বা, তোমার সমাজে যে সমস্ত দল আছে, কোনটা বহিদল, কোনটা অন্তদল, কোনটা তোমার উলম্ব দল, কোনটা আনুভূমিক দল, এই জিনিসগুলো কিন্তু সম্পর্কে তোমার ধারণা থাকতে হচ্ছে। কেন ধারণা থাকাটা জরুরি? কারণ তুমি যখন সমাজবিজ্ঞানের অন্যান্য অংশগুলো পড়বা, অন্যান্য অংশগুলো পড়তে গিয়ে তোমাকে দেখতে হবে দল কি। তখন তুমি যদি ভাইয়া বলো যে সমাজবিজ্ঞানে কেন দল আসলো, সমাজবিজ্ঞানে কেন আমি দল নিয়ে আলোচনা করব, কিংবা সম্প্রদায় কি, সমাজবিজ্ঞানে আমি কেন সম্প্রদায় নিয়ে পড়ছি, এই জিনিসগুলো তোমার কিন্তু মাথায় আসবে। তাহলে তুমি, তোমার তো মনে হইতে পারে দল যেটা, সংঘও সেইটা, সম্প্রদায়ও যে সেইটা, সমাজও সেইটা, কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদা কনসেপ্ট আছে। যখন তুমি কনসেপ্ট ওয়াইজ জানবা, তখন প্রত্যেকটি বিষয় তোমার কাছে অতি সহজেই ধরা দেবে। ভাইয়া কোনটি দল, কোনটা সম্প্রদায়, কোনটা সংঘ। সংঘর মধ্যে দুইটা ভাগ আছে, দলের মধ্যে দুইটা ভাগ আছে। আমি গতদিন বলেছিলাম ব্রাজিলের নেইমারের সাথে ব্রাজিলের রাফিনহার যদি সম্পর্ক থাকে, সেটাকে আমরা আন্তদলীয় সম্পর্ক বলি।
এবং ব্রাজিলের নেইমারের সাথে আর্জেন্টিনার মেসির যে সম্পর্ক সেটাকে আমরা বহিদলীয় তোমার সম্পর্ক বলে থাকি। এবং ব্রাজিলের যে পুরো টিম আন্তদল একই দল এই জায়গায় কি বলি, এটাকেই আমরা কিন্তু একটা সংঘ বলছি। এবং ব্রাজিল এবং আর্জেন্টিনা একত্র যেখানে বাস করে সেটাকে আমরা কি বলি, সেটাকে বলি সম্প্রদায়। যেখানে ব্রাজিল আর্জেন্টিনার পাশাপাশি হকি টেনিসরাও থাকবে, সবগুলো একসাথে যেখানে থাকবে সেটাকে আমরা বলছি সমাজ। অতএব এই যে সামাজিক কাঠামো, সামাজিক কাঠামোর সর্বোচ্চ লেভেল কোনটা ভাইয়া, সমাজ। তো আশা করি এই জিনিসগুলা অবশ্যই তোমরা বুঝতে পারবা। নিলয় আহমেদ বলছে ফেব্রুয়ারি মান্থে আমাদের এইচএসসি 26-এর জন্য কোর্স লাগবে ভাইয়া, ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি। রেজওয়ান আহমেদ সালাম দিয়েছো, আমি আবারও যারা যারা আমাকে সালাম দিয়েছো সকলকেই ওয়ালাইকুম আসসালাম এবং প্রীতি শুভেচ্ছা। তো সমাজবিজ্ঞানের বেসিক যে কনসেপ্টগুলো সেই কনসেপ্টগুলো নিয়ে আমরা এতক্ষণ একটু নাড়াচাড়া করলাম। আমরা গতদিন দল, সংঘ, সম্প্রদায়, সমাজ এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে আজকে আমাদের দ্বিতীয় পর্বে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা থাকবে চলো একটু দেখে নিই। আমাদের আজকের যে দ্বিতীয় পর্ব সেটার আলোচ্য সূচি প্রথমেই টপিক বিশ্লেষণ, অর্থাৎ আমরা গতদিন দেখেছিলাম কোন টপিক আমাদের এইচএসসির জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। যখন আমরা গুরুত্বটুকু সূচক দেখব এবং গুরুত্বপূর্ণ তা কিনা সেটা বুঝতে পারবো, তখনই কিন্তু আমরা আসলে সেই জিনিসটা আমাদের রিভাইজ দেওয়ার সময় পড়তে হচ্ছে কিনা বা কতটুকু পড়বো, কোনটা স্কিপ করব। তোমার হাতে সময় কম, তোমার হাতে তো সব কিছু রিভাইজ দেওয়া সম্ভব না, কাজেই তখন আমরা এই টপিক বিশ্লেষণ অনুসারে রিভাইজটা দিয়ে দিব। এতে করে আমাদের অনেক সময় নষ্ট হওয়া থেকে বেঁচে যাবে এবং এটা পরবর্তীতে আমাদের এসএসসি পরীক্ষায় হেল্প করবে। তো চলো আমরা প্রথমেই টপিক বিশ্লেষণ করার পাশাপাশি এরপরে আমরা জানবো প্রতিষ্ঠান কি। দেখো প্রতিষ্ঠান তো বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান হতে পারে, সামাজিক প্রতিষ্ঠান হতে পারে, শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, তোমার বিভিন্ন ধরনের লোকাচার হইতে পারে, লোকরীতি হইতে পারে, বিভিন্ন ধরনের প্রথা হইতে পারে। সেই জিনিস কোনটা কোন জিনিস সেটাও কিন্তু আমরা আলোচনা করব। প্রথার এরপরে আমরা প্রথা সম্পর্কে জানবো। আচ্ছা প্রথা কি? প্রথা হচ্ছে আমরা ধরো ইংরেজিতে অনেকেই অভ্যস্ত, আমরা সবসময় কাস্টম এই কথাটার সাথে পরিচিত, কিন্তু কাস্টম কোন জিনিস, প্রথা কি, এই জিনিসগুলো যখন আমরা খুব ভালোভাবে জানবো তখন তুমি খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবা যে ভাইয়া প্রথা আর লোকাচারের মধ্যে পার্থক্য কি, লোকাচার এবং লোকরীতির মধ্যে পার্থক্য কি। এবং দেখো লোক আচার অর্থাৎ লোকযোগ আচার, লোকজনের যে আচরণ, লোকরীতি লোকজনের যে রীতি। তো এই যে প্রথা, লোকাচার, লোকরীতি কোনটা আমাদের খুব ভালোভাবে মানতে হয়, কোনটা মানতে হয় না, এই জিনিসগুলো কিন্তু আমরা এই আলোচনায় অর্থাৎ আলোচ্য সূচিতে জানতে পারছি। এরপরে সমাজ কাঠামো, সমাজের একটা নির্দিষ্ট কাঠামো আছে। তোমরা যখন সমাজ বিজ্ঞান নিয়ে পড়বা দেখবা মার্ক্সবাদীয় সমাজ আছে। মার্ক্সবাদী সমাজ কোনটা? অর্থাৎ কার্ল মার্কস যেই ধারণা তত্ত্বগুলো দিয়েছেন সেইটার উপর ভিত্তি করে যে সমাজ গঠিত সেটাকে আমরা মার্ক্সবাদী সমাজ বলছি। অমার্ক্সবাদী সমাজ কোনটা? অমার্ক্সবাদী সমাজকে আমরা জৈব সমাজ হিসাবেই চিনি। তো কোনটা জৈব, কোনটা অজৈব, কোনটা মার্ক্সবাদী, কোনটা অমার্ক্সবাদী অর্থাৎ মার্কসিস্ট, নন মার্কসিস্ট, এই জিনিসগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে জানবো। সামাজিক স্তর বিন্যাস, সামাজিক স্তর বিন্যাসটা কি? ধরো আমাদের সমাজে তোমরা যখন জিওলজি পড়বা, জিওলজি বলতে ভূতত্ত্ববিদ্যা, নট জুলজি, জিওলজি। এই যে জিওলজিতে তোমার দেখবা যে এখানে এক ধরনের মাটি থাকে, অর্থাৎ যারা ভূগোল পড়েছো প্রথমে এক ধরনের মাটি থাকে, তারপরে এক ধরনের মাটি থাকে, তারপরে এক ধরনের মাটি থাকে, তারপরে এক ধরনের মাটি থাকে। এই কথাটা জিওলজির স্ট্র্যাটিফিকেশন, এই স্ট্র্যাটিফিকেশনের স্ট্রাটা, কি বললাম ভাইয়া, স্ট্রাটা, এই স্ট্রাটা থেকে আমাদের স্তর বিন্যাসের যে ধারণা সেই ধারণাটা চলে আসে। তার মানে বুঝতে পারছো সমাজবিজ্ঞান কত একটা ডিপ সাবজেক্ট, এটার সাথে তুমি জিওলজিরও একটা সম্পর্ক কিন্তু আমরা দেখতে পারলাম। এরপরে সামাজিক গতিশীলতা, অর্থাৎ দেখবা যে কোনো একটা মানুষ আগে সে হচ্ছে 5 টাকা দিয়ে ফেরি করে দুপুরবেলা ভাত খাইতো, এখন সে 5 টাকা দিয়ে আর ভাত খাইতে পারে না, তার ভাত খাওয়ার জন্য এখন 200 টাকা খরচ করতে হয়। যেহেতু তার 200 টাকা খরচ করতে হয়, মাঝখানে এখন তার 200 টাকা খরচ করে ভাত খাওয়ার অ্যাবিলিটি আছে, তখন 5 টাকা খরচ করে ভাত খাওয়ার অ্যাবিলিটি ছিল। অর্থাৎ তার যে অবস্থান, এই অবস্থানটা পরিবর্তিত হয়ে 5 টাকা থেকে 200 টাকা আসে। তার মানে তার সামাজিক অবস্থা উন্নতি হয়েছে। তো এই যে সামাজিক অবস্থার উন্নতি, এই সব কিছুই আমরা সামাজিক গতিশীলতায় একদম খুব ভালোভাবে জানবো। সামাজিক নিয়ন্ত্রণ, অর্থাৎ তোমার সমাজকে কোনো কিছু নিয়ন্ত্রণ করছে, তোমার সমাজের সরকার নিয়ন্ত্রণ করছে, রাষ্ট্র নিয়ন্ত্রণ করছে, এই যে প্রথা, লোকাচার, লোকরীতি এই সমস্ত নিয়ন্ত্রণ করছে, এর মধ্যে কোনটা সার্বজনীন, কোনটা তোমার হচ্ছে ঐচ্ছিক, কোনটা অনৈচ্ছিক, এই সব কিছু বিষয় কিন্তু আমরা ক্লিয়ার করে দিয়ে দিব। আচ্ছা, F5
ফার্স্ট পেপার পড়ানো হচ্ছে, জি ফার্স্ট পেপারের 4র্থ অধ্যায় পড়ানো হচ্ছে। সমাজবিজ্ঞানের এই অধ্যায়টা সব থেকে কঠিন লাগে, আশা করছি আজকের পরে আর কঠিন লাগবে না। আমি গতদিন হচ্ছে তোমার একটা পাঠ করিয়ে দিয়েছি, আজকে এটা দ্বিতীয় পাঠ করে দিব। তানভীর মুর্শেদ, তুমি যদি আমাদের ইউটিউব চ্যানেলে যাও তাহলে সমাজবিজ্ঞানের এই যে মৌল প্রত্যয় সেটার প্রথম অধ্যায় কিন্তু দেখতে পাবা, এবং আশা করছি এরপরে কিন্তু তোমার কাছে সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় অধ্যায়টা খুব সহজভাবে হয়ে যাবে। ওকে, আর কারো কোনো সমস্যা? না, আর কারো কোনো সমস্যা নাই। তাহলে আমরা পরবর্তী যে আমাদের আলোচনা টপিক বিশ্লেষণ, সেই টপিক বিশ্লেষণ থেকে একটু ঘুরে আসি। দেখো, টপিক বিশ্লেষণের পরে আমরা তার আগে যেটা করব, আমরা তাৎক্ষণিক অনুশীলন করে নিব। অর্থাৎ এ পর্যন্ত আমরা যত কিছু পড়ছি সেইখান থেকে আমাদের কি কি ধরনের প্রশ্ন আসতে পারে, কি কি ধরনের প্রশ্ন আসবে, অনুশীলনীর প্রশ্নোত্তর কি কি থাকছে, এইচএসসিতে কিভাবে আমরা আনসার করছি, এবং সেরা কলেজ যেগুলো আছে সেগুলোতে কি কি ধরনের প্রশ্ন আসে। অর্থাৎ তুমি এক কলেজে পড়েছো, এখন তোমার কাছে তো সম্ভব না অন্য কলেজের প্রশ্ন ম্যানেজ করা, কিন্তু তুমি যেই কলেজে পড়ছো সেই কলেজের পাশাপাশি যখন অন্য কলেজের প্রশ্ন দিয়েও তুমি উত্তর করতে পারবা, তার মানে বুঝতে হবে তোমার প্রস্তুতি 100-তে 100। আর তোমার প্রস্তুতি যদি 100-তে 100 নাও হয়ে থাকে, তাহলে তুমি জয়েন করতে পারো আমাদের এসিপি পাওয়ার প্লে 2025-এ। কারণ এখানে বুঝতেই পারছো আমরা কতভাবে তোমাদেরকে অনুশীলন করাচ্ছি। এই অনুশীলন যখন করবা তখনই তো আমরা বলতে পারবো যে তুমি একজন পারফেক্ট ম্যান, কারণ প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। চলো, সেরা কলেজ সমূহের প্রশ্নোত্তরের পরে আমরা ভর্তি পরীক্ষা উপযোগী প্রশ্নোত্তর আলোচনা করব। যেহেতু এই যে এইচএসসি পরীক্ষা দিচ্ছ, এইচএসসির পরবর্তীতে তোমার একটা অ্যাডমিশনের বড় বাধা আছে, কাজে এই যে বড় বাধা, সেই বড় বাধা অতিক্রম করতে তোমাকে অবশ্যই অ্যাডমিশন টেস্টে উত্তীর্ণ হতে হবে, এবং উত্তীর্ণ হওয়ার জন্য আমাদেরকে সমাজবিজ্ঞান খুব ভালো করে পড়তে হবে। ওকে, দেখো এখানে আমরা আজকে 4টা পার্ট বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। দল, সংঘ, সম্প্রদায়, সমাজের মধ্যে পারস্পরিক সম্পর্ক। আমি প্রথমেই দেখো এই জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে, আমি একটু লাল কলম দিয়ে মার্ক করে দেই তোমাদেরকে। দেখো এই যে দল, সংঘ, সম্প্রদায় এবং সমাজের সম্পর্ক, দেখতে পাচ্ছ কতগুলো বোর্ডে এখান থেকে প্রশ্ন এসেছে, কতগুলো সালে এখান থেকে প্রশ্ন এসেছে। এবং এই যে দল এবং সংঘ, সম্প্রদায়, এই জিনিসটা কিন্তু আমি তোমাকে প্রথমেই ক্লিয়ার করে দিয়েছি। দল বড় নাকি সংঘ বড়, নাকি সম্প্রদায় বড়, নাকি সমাজ বড়। তো এর মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা আমি কিন্তু আজকে ক্লাসের শুরুতেই একদম তোমাদের হচ্ছে ইয়া করে দিয়েছি, ক্লিয়ার করে দিয়েছি। তো এর পরবর্তীতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রতিষ্ঠানের ধারণা, বৈশিষ্ট্য, প্রতিষ্ঠানের উৎপত্তি ও শ্রেণীবিভাগ। দেখো এই অংশটা নিয়ে যখন আমরা আলোচনা করছি, তখন এই যে প্রতিষ্ঠানের এই অংশ থেকে আমরা বিগত বছরে কোনো ধরনের প্রশ্ন আসতে দেখি নাই। তার মানে আমরা যখন রিভাইজ করব, অর্থাৎ পরীক্ষার জন্য পড়াশোনা করব, তখন যেহেতু সমাজবিজ্ঞানের কোনো বছরেই এখান থেকে প্রশ্ন আসে নাই, এখান থেকে প্রশ্ন এইটা যদি আমি 4বার পড়ি, এই যে এই অংশটা যদি 4বার পড়ি, এই অংশটা আমি পড়বো একবার। এই অংশটা যদি আমি 8বার পড়ি, এই অংশটা পড়বো কয়বার? 2বার। অর্থাৎ বুঝতেই পারছো এটা পরীক্ষা যেহেতু কোনো প্রশ্ন আসে না, সেহেতু আমার এখান থেকে না পড়লেও চলে। ঠিক আছে, এরপরে সামাজিক গতিশীলতার ধারণা, যেটা বললাম যে আগে 5 টাকা ব্যয় করে খাইতে পারতো, এখন তার খাওয়ার জন্য 200 টাকা লাগছে। তো এই জিনিসটাও কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারবো। এবং এইটাও হচ্ছে কি, এইটাও আমাদের 3 স্টার, অর্থাৎ এইখান থেকেও প্রশ্ন আসে কিন্তু খুব কম প্রশ্ন এসে থাকে। এবং দেখো সামাজিক নিয়ন্ত্রণের ধারণা এবং বাহন সমূহ, যেটা আমি তোমাদেরকে বলছিলাম, কোনটা সরাসরি বাহন, কোনটা সার্বজনীন বাহন, এই জিনিসগুলো কিন্তু আমরা ক্লিয়ার হয়ে যাব। ওকে, দেখো আমরা প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করছি। প্রথম প্রতিষ্ঠান যেটা সামাজিক প্রতিষ্ঠান হিসেবে পরিবার ও বিবাহ প্রথা। তুমি যখন জন্মগ্রহণ করো, জন্মগ্রহণ করার পরে তুমি যেই দলে সর্বপ্রথম আসো, সেই দলটার নাম কি? সেই দলটার নাম আমাদের হচ্ছে পরিবার। তো আমরা যখন দল পড়েছিলাম, আমরা কয় ধরনের দল পড়েছিলাম ভাইয়া? আমরা দল পড়েছিলাম 2 ধরনের। চলো আমরা একটু দেখে নেই, গতকালকে পড়া রিভাইজ দেই। দল হচ্ছে 2 ধরনের ছিল, একটা মুখ্য দল ছিল, একটা মুখ্য দল ছিল, এবং আরেকটা কিন দল ছিল, একটা হচ্ছে গৌণ দল ছিল। মুখ্য দল কোনটা? মুখ্য দল হচ্ছে তোমার যেই দলে সর্বপ্রথম কেউ জন্মগ্রহণ করেন, অর্থাৎ একটা শিশু যখন জন্মগ্রহণ করেন, তখন সে কোন দলের অন্তর্ভুক্ত হয়? সে মুখ্য দলের অন্তর্ভুক্ত হয়। গৌণ দল কোনটা? সে যখন তার সহপাঠীদের সাথে তার পরিবারের বাহিরে চলাফেরা করে, অর্থাৎ কোনো একটা সংঘে যায়, কোনো একটা ক্লাবে প্র্যাকটিস করতে যায়, কোনো একটা স্কুলে যাচ্ছে, তখন সেগুলোকে আমরা বলছি গৌণ দল। আর তার পরিবারে যখন জন্মগ্রহণ করছে, তখন সেটাকে আমরা বলছি মুখ্য দল। অর্থাৎ সামাজিক প্রতিষ্ঠান হিসেবে পরিবার কিন্তু তোমার সকল ধরনের কার্যক্রমে সহায়তা করে। তুমি যখন আচার আচরণ শিখবা,
তোমার মার কাছ থেকে শিখবা। তোমার যখন আচার আচরণে পরিপক্ক হয়ে যাবা, যখন তুমি স্কুলে যাবা, যখন তুমি কলেজে যাবা, এই যে আচার আচরণ, সমস্ত কিছু আচার আচরণ তুমি ছোটবেলায় যে আচরণ শিখেছো সেই আচরণটাই কিন্তু তোমার কাছে ফুটে উঠবে। এই কারণে সমাজের পরিবর্তনে অর্থাৎ সামাজিক পরিবর্তনে সবচেয়ে যেই জিনিসটা ভূমিকা পালন করে সেটা হচ্ছে পরিবার। এরপরে বিবাহ প্রথা, অর্থাৎ তোমার বাবা মা তোমাকে যেভাবে লালন পালন করেছে, পরবর্তীতে তুমি বড় হইলা, বড় হওয়ার পরে এই যে সমাজটা, তুমি যদি বিবাহ না করো তাহলে কি তোমার এই যে সমাজ, সেই সমাজটাকে কি তুমি পরবর্তীতে আরও বাড়াতে পারবা? অর্থাৎ তোমার নতুন কি পরিবার ক্রিয়েট হবে? বিবাহ প্রথা এই জন্যই জরুরি, কারণ সমাজে যখন কোনো ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হয়, তাদের বিবাহ বন্ধনের মধ্যে আবদ্ধ হয়ে তারা এই যে সমাজের বহমানতা অর্থাৎ সমাজে কন্টিনিউয়াস একটা প্রসেস, সেই প্রসেসটা কিন্তু তারা চলমান রাখে। এই জন্য সামাজিক প্রতিষ্ঠান হিসেবে সর্বপ্রথম যে দুটো বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এক পরিবার এবং দ্বিতীয় হচ্ছে আমাদের বিবাহ যে প্রথা, সেই বিবাহ প্রথা। ওকে, তারপরে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান কি? শিক্ষা প্রতিষ্ঠান একই সাথে সামাজিক প্রতিষ্ঠান, একই সাথে সাংস্কৃতিক প্রতিষ্ঠান, একই সাথে তোমার যে ধর্মীয় লোকাচার শেখানোর প্রতিষ্ঠান, সেটাও কিন্তু আমরা বলতে পারি। তুমি যখন স্কুলে যাবা, স্কুলে কিন্তু তোমাকে ABCD ক খ গ ঘ এইটার পাশাপাশি তোমাকে শেখানো হবে কিভাবে নাচ করতে হয়, কিভাবে গান করতে হয়, কিভাবে কোনো কিছু শিখতে হয়, সেটাও যেমন শেখানো হবে। ঠিক তেমনি তুমি স্কুলে গিয়ে প্রতিটি ক্লাসে তুমি ধর্ম নৈতিক শিক্ষার একটা বই পাবা। সেই বইয়ে তোমার যে ধর্মীয় লোকাচার আছে, তোমার যে ধর্মীয় নিয়মকানুন আছে, সেই জিনিসগুলোও কিন্তু তোমাকে পড়তে হবে। কাজেই আমরা একই সাথে কি বলতে পারি? শিক্ষা প্রতিষ্ঠান একই সাথে সাংস্কৃতিক, সামাজিক এবং ধর্মীয় প্রতিষ্ঠানের একটা জায়গা। এরপরে সাংস্কৃতিক প্রতিষ্ঠান, তোমরা যখন শিল্পকলা একাডেমির নাম শুনেছো, তোমরা নৃত্যকলা একাডেমির নাম শুনেছো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা যখন পরীক্ষা দিবা, দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নৃত্যকলা, নাট্যকলা, থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ, এই সমস্ত বিষয় আছে। এই সমস্ত বিষয় কি হয় ভাইয়া? এই সমস্ত বিষয়ে আমাদের যে লোকাচার, আমাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির মাধ্যমে কিন্তু আমাদের যে পারিপার্শ্বিক অবস্থা, সেই পারিপার্শ্বিক অবস্থাটা কিন্তু ফুটিয়ে তোলা হয়। এবং এই যে ফুটিয়ে তোলা হয়, এই ফুটিয়ে তোলার মাধ্যমেই আমাদের সমাজ ও সংস্কৃতি কিন্তু সামনের দিকে বহমান হয়। তুমি দেখবা যে আমাদের রিসেন্টলি যে গণ অভ্যুত্থানটা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, এর পরবর্তীতে কিন্তু অনেক নাটক, অনেক গান কিন্তু এই রিলেটেড তৈরি হয়ে গেছে। এই যে সংস্কৃতির একটা পারিপার্শ্বিকতার ছোঁয়ায় সংস্কৃতির যে বহমানতা, সেই বহমানতাই কিন্তু আমাদের সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। তোমরা যদি এখনও এটার উদাহরণ বুঝতে না পারো, তাহলে তোমরা অবশ্যই শিল্পকলা একাডেমি আমাদের যেটা আছে সেখানে গেলেই দেখতে পারবা 24 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জন অভ্যুত্থান যেটা ঘটেছিল, সেটার প্রেক্ষিতে সেখানে কিছু চিত্র শিল্প আছে। এবং এই যে চিত্রশিল্পগুলো, সেগুলো সবগুলোই আমাদের মানুষের সাথে রিলেটেড। সেখানে কিছু ছবি আছে, সেখানে কিছু ফটোগ্রাফিক ফ্রেম আছে, যেগুলো দেখতে পাবা সবগুলাই এই যে পারিপার্শ্বিক অবস্থা সেইটার সাথেই রিলেটেড। তাহলে আমরা প্রতিষ্ঠান হিসেবে, সামাজিক প্রতিষ্ঠান হিসেবে পরিবার দেখতে পাচ্ছি, শিক্ষা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি, সাংস্কৃতিক প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি, আরেকটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রথা বা আচার। অর্থাৎ আমাদের প্রথা বা আচারকে বলা হয় কাস্টম। এই সমাজে মানুষ যে সমস্ত জিনিস নিয়ম নীতি মেনে চলে, আদিমকাল থেকে এখন পর্যন্ত মেনে আসছে, সেইটাকে আমরা বলছি প্রথা। লোকাচার হচ্ছে এমন কিছু জিনিস যেই জিনিসটা তোমাকে মানতে তুমি বাধ্য। লোকাচার মানতে তুমি বাধ্য এমন না, অর্থাৎ তোমার যদি ইচ্ছা হয় তুমি মানতে পারো, তোমার যদি ইচ্ছা না হয় তুমি নাও মানতে পারো। এই জিনিসটাকে বলে লোকাচার। দেখো আমরা যদি এটাকে একটু ভাঙি, তাহলে লোকাচার, লোক যোগ আচার, অর্থাৎ জনগণের আচরণ, জনগণের আচরণ বা ব্যবহার, সেটাকে কি বলছি? লোকাচার বলছি। ওকে ভাইয়া, পরবর্তী স্লাইডে দেখো অধ্যাপক জিসবার্ট তিনি প্রথার 3টা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। প্রথম বৈশিষ্ট্য কি? আচরণের ধারাবাহিকতা। তোমাকে যেটা বলছি যে আদিমকাল থেকে মেনে আসে। ধরো কোনো একটা জেলের বাসায় তুমি যাচ্ছ, যখন জেলের বাসায় যাবা তখন তাদের প্রথা কি? তারা অবশ্যই মাছ ধরে। তুমি একটা কুমোরের বাসায় গেলাম, কুমোর কি করবে? মাটি দিয়ে কোনো একটা সরঞ্জাম বানাচ্ছে। তুমি একটা কামারের বাসায় গেলা, তাদের কাছে দেখবা যে লোহা পিটিয়ে তারা কোনো একটা লোহার আসবাবপত্র বানাচ্ছে। হইতে পারে সেটা লোহার চেয়ার, হইতে পারে লোহার বটি, দা, যে কোনো কিছু হইতে পারে। তো এই যে প্রথা, অর্থাৎ তার পরিবারের আগের পরিবার যেটা করছে সে ওইটা করছে, কোনো এখানে বাধ্যবাধকতা নেই, আবার কোনো ইচ্ছা বা অনিচ্ছার ব্যাপার নেই, এমনিতে করে আসছে। এই জিনিসটাকে আমরা বলছি প্রথা। তারপরে সামাজিক প্রকৃতি, অর্থাৎ দেখো এখন আমাদের সমাজে যদি কামার কুমোর জেলে না থাকে,
তাহলে তোমার এখানে বিভিন্ন ধরনের সমস্যা হবে। যেমন জেলে যদি মাছ সাপ্লাই না দেয়, তুমি কিন্তু মাছের অভাবে খাইতে পারবে না। আবার কামাররা যদি কোনো ধরনের আসবাবপত্র না বানায় বা কোনো ধরনের অস্ত্র না বানায়, তাহলে সেটা দিয়ে তুমি কিন্তু মাছ কাটতে পারবে না। আবার এই যে মাছ কাটলা, সেই জিনিসটার কিন্তু পরবর্তীতে আর তুমি খাওয়ার যোগ্য হবে না। কারণ কি, তোমার রান্না করার জন্য চুলা লাগবে, পাতিল লাগবে। পাতিল কে বানায়? কামার বানায়। তারপরে আছে আদর্শগত মূল্যমান, অর্থাৎ এই যে জেলেরা যে ধরে মাছ, তাদেরকে কি তুমি কখনো দেখেছো যে মাছ ধরার সময় তারা অন্য সব কিছু করছে না। প্রত্যেকটা জিনিসের একটা আদর্শ আছে বা আইডিয়ালিটি আছে। অর্থাৎ আমি সেই জিনিসটাই করব, আমি সেইটার প্রতি লয়াল থাকবো। অর্থাৎ এসিপি কি করে? এসিপি হচ্ছে আর্টস অ্যান্ড কমার্সের শিক্ষার্থীদের পড়ায়। এসিপি কি কখনো সায়েন্সের শিক্ষার্থীদের পড়াবে না। এটাকেই আমরা বলছি আদর্শগত মূল্যবান। একজন বলছেন যে গণভবন কি এখন জাদুঘর? না, গণভবন এখন জাদুঘর হয়নি, তবে এটা হওয়ার একটা পরিকল্পনা রয়েছে। ওকে, এ পর্যন্ত সকলে ক্লিয়ার আশা করছি ভাইয়া। এ পর্যন্ত যদি আমরা ক্লিয়ার হই, আমরা পরবর্তী অংশে একটু যেতে পারি। দেখো, লোকাচার। লোকাচার যেমনটা বলছিলাম, লোকজনের আচার। লোকাচার কি বলছিলাম? লোকজনের আচার। এই যে লোকজনের আচার বা আচরণ, লোকজনের আচরণ, এই জিনিসটা কিন্তু তুমি মানতে বাধ্য না। এইটার একটা নিয়ম নীতি আছে। প্রথার কিন্তু কোনো নিয়ম নীতি ছিল না, লোকাচারের একটা নিয়ম নীতি আছে। এই নিয়ম নীতি তুমি বাউন্ড টু না, এটা মানতে তুমি বাউন্ড না। অর্থাৎ তুমি চাইলে মানতে পারো, তুমি না চাইলেও মানতে পারো। তো এইটা তোমার ইচ্ছার উপর নির্ভরশীল। তোমার ঐচ্ছিক যে শক্তি, সেইটার উপর নেই। তোমার ইচ্ছা যদি হয় তুমি সেটাকে মানবা, তোমার ইচ্ছা না হলে তুমি মানবা না। এইটাই আসলে লোকাচার। এটাকেই আমরা কি বলছি? এটাকেই বলছি লোকাচার। একজন বলেছে ক্লিয়ার ভাইয়া। ওকে ভাইয়া, আমরা লোকরীতিতে দেখি। লোকরীতি, লোকজনের রীতি। লোকরীতি কোনটা ভাইয়া? লোকরীতি হচ্ছে লোকজনের রীতি। এই যে রীতি, রীতি মানে কি? রীতি মানে হচ্ছে নিয়ম কানুন, নিয়ম কানুন বা নিয়ম নীতি, আমরা যেটা আসলে বলে থাকি নিয়ম কানুন। এই যে লোকরীতি যেটা আছে, সেইটাতে আমাদের যে জিনিসটা করতে হবে, এখানে অবশ্যই অবশ্যই তোমাকে কিন্তু নিয়ম কানুন মেনে চলতে হবে। ধরো যারা ধর্মীয় মতে মুসলমান, তাদেরকে কি করতে হয়? কোরআন পড়তে হয়, নামাজ পড়তে হয়, এবং এর পরবর্তীতে হজ পালন করতে হয় যদি সামর্থ্য থাকে। রোজা রাখতে হয়, জাকাত দিতে হয়। এক্ষেত্রেও যদি সামর্থ্য থাকে অবশ্যই দিতে হবে। এই যে দেখো, যদি সামর্থ্য থাকে অবশ্যই দিতে হবে। যদি সামর্থ্য থাকে, এখানে কথাটা বুঝছো একটু। যদি সামর্থ্য থাকে, সামর্থ্য থাকলেও কিন্তু জিনিসটা অবশ্যই পালনীয়। এবং হজের ক্ষেত্রেও যদি সামর্থ্য থাকে অবশ্যই পালনীয়। লোকরীতি ঠিক তেমনই, যদি তোমার কোনো কাজের সামর্থ্য হয়, অর্থাৎ মুসলমান হয়েছো, তোমাকে নামাজ পড়তে হবে, তোমাকে কোরআন পড়তে হবে। হিন্দু হয়েছো, তোমাকে পূজা করতে হবে, আর্চনা করতে হবে, তোমার মন্দিরে যেতে হবে। বৌদ্ধদের ক্ষেত্রেও ঠিক তাদের যে পবিত্র ধর্মগ্রন্থ আছে এবং তাদের যে প্যাগোডা আছে সেখানে কিন্তু যাইতে হবে। খ্রিস্টানদের মতো সেম। তো এই যে তোমার একটা আচরণ বা তোমার একটা নিয়ম কানুন যে তোমাকে মেনে চলতে হচ্ছে, এই জিনিসটাকে আমরা বলি লোকরীতি। অর্থাৎ প্রাচীনকাল থেকে যে মানুষরা কোনো কিছু মানতে বাধ্য, সেটা হোক ধর্মীয় পার্সপেক্টিভে, সমাজের পার্সপেক্টিভে, তুমি যখন কোনো একটা সোসাইটিতে বাস করছো, তোমাকে অবশ্যই সেই সমাজের নিয়মকানুন মানতে হচ্ছে। সেই সমাজের যে সংবিধান, দেশের সংবিধান, রাষ্ট্রের যে সংবিধান, সেটা অবশ্যই তোমাকে পালন করতে হবে। এবং কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, এই জিনিসগুলো কিন্তু আমাদের লোকরীতির মধ্যেই চলে আসে। তাহলে লোকরীতি কনসেপ্ট সম্পর্কে আশা করি তোমরা সকলে ক্লিয়ার। আশা করি সকলেই তোমরা লোকরীতি বুঝতে পারছো। যদি না বুঝতে পারো আমাকে একটু জানাবা, না বুঝতে পারলে অবশ্যই একটু জানাতে হবে। আচ্ছা, আশা করছি লোকরীতি সকলে ক্লিয়ার। এরপরে আমরা সমাজ কাঠামো নিয়ে আলোচনা করব। সমাজ কাঠামোতে আমরা দুই ধরনের কাঠামো দেখতে পাই। একটা হচ্ছে মৌল কাঠামো, একটা হচ্ছে উপরিকাঠামো। উপরিকাঠামো কোনটা ভাইয়া? উপরিকাঠামো আমাদের দুই ধরনের হইতে পারে। একটা বস্তুগত উপরিকাঠামো হইতে পারে, একটা সাংস্কৃতিক, সামাজিক, কিংবা এর প্রেক্ষিতে যে সমস্ত জিনিস আছে, রাজনৈতিক দর্শন, শিল্পকলা, সেগুলো হইতে পারে। মৌল বলতে কি বোঝায়? আমাদের যে ফাউন্ডেশন আছে, অর্থাৎ ভিত্তি, এটা হচ্ছে মৌল কাঠামো বলতে ভিত্তি কাঠামো বোঝায়। তাহলে ভিত্তি কাঠামো কোনটা? অর্থাৎ সমাজবিজ্ঞান যেইটার উপরে
নিবন্ধ অর্থাৎ সমাজবিজ্ঞান যেটার উপরে গড়ে উঠেছে সেটাকেই আমরা বলি সমাজবিজ্ঞানের মৌল কাঠামো। যেমন আমি যে বিল্ডিংয়ে দাঁড়ায় আছি সেই বিল্ডিং যদি সরাসরি আজকে তুলতে যেত, সরাসরি কি হইতো? কখনোই হইতো না। বিল্ডিং করার জন্য প্রথমে এই জায়গার যে মাটি, সেই মাটিটা খুঁড়তে হয়েছে। মাটি খোঁড়ার পরে সেখানে প্রথমে বালু দিয়েছে, বালু দেওয়ার পরে সেখানে হচ্ছে ইট কঙ্কর সেগুলা দিয়েছে, এরপরে পাথর দিয়েছে, পাথর দেওয়ার পরে একটা স্ট্রাকচার বা একটা বিম তৈরি করছে, এবং এই যে বিম, সেই বিমটা তৈরি করার পরে এখানে কি করছে, উপরে আস্তে আস্তে প্লাস্টার দিয়ে আন্ডারগ্রাউন্ড তৈরি করছে। আন্ডারগ্রাউন্ড তৈরি করার পর একতলা, দোতলা, তিনতলা এইভাবে কিন্তু ফর্ম হয়েছে। এই যে এইভাবে ফর্ম হচ্ছে, এই জিনিসটাকেই আমরা কি বলছি, একটা মৌলিক কাঠামো বা মৌল কাঠামো। অর্থাৎ সমাজবিজ্ঞান যে সমস্ত জিনিসের উপর নিবন্ধ করে তৈরি হয়েছে সেই জিনিসগুলোকেই আমরা বলছি মৌল কাঠামো। উপরিক কাঠামো কোনগুলো? অর্থাৎ সমাজবিজ্ঞান যেটার প্রেক্ষিতে গড়ে উঠছে। সমাজবিজ্ঞান কিসের প্রেক্ষিতে গড়ে উঠছে ভাইয়া? সমাজবিজ্ঞান মার্ক্সীয় তত্ত্বের ভিত্তিতে গড়ে উঠছে। মার্ক্স কি বলছে? মার্ক্সের বাহিরে যেগুলো আছে, অর্থাৎ মার্ক্স যে কথাগুলোকে বলছে সেগুলোকে আমরা বলছি মার্ক্সীয় বা মার্কসিস্ট, আর মার্ক্স যেগুলো বলে নাই সেগুলোকে আমরা বলি অমার্ক্সীয় বা নন মার্কসিস্ট। তো এই যে সংস্কৃতি, দর্শন, এই জিনিসগুলো কিন্তু আমাদের উপরিকাঠামোর মধ্যে আলোচনা হয়। আর মৌল কাঠামোর মধ্যে কোনগুলো আলোচনা হয়? যেটা বললাম যে সমাজবিজ্ঞানের যেভাবে ফাউন্ডেশন হয়েছে, সমাজবিজ্ঞানের যে কাঠামোর নামকরণ হয়েছে, সেই জিনিসটাকেই কিন্তু আমরা বলছি মৌল কাঠামো। তাহলে এ পর্যন্ত সকলে ক্লিয়ার? হ্যাঁ, দুইজন বলেছেন জি ভাইয়া ক্লিয়ার। হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি তোমরা কিন্তু কেউ শেয়ার করছো না। মনে রাখবা, শেয়ারিং ইজ কেয়ারিং, অর্থাৎ সকলকে কিন্তু শেয়ার করতে হবে। যারা যারা ক্লাসে আসো একটু শেয়ার করে ডান লিখে দাও। যারা যারা ক্লাসে আসো আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু শেয়ার করে ডান লিখে দাও। তোমরা যদি শেয়ার না করো আমি কিন্তু পরবর্তীতে আর আলোচনা করব না, অর্থাৎ পরবর্তী আলোচনায় কিন্তু আর যাব না। আমি এখনও দেখতে পাচ্ছি তোমরা কেউ শেয়ার করো নাই। অবশ্যই অবশ্যই আগে ক্লাসে শেয়ার করে দাও। তোমাদের যে কোনো গ্রুপে, তোমাদের হচ্ছে নিজস্ব টাইমলাইনে একটু শেয়ার করতে হবে। শেয়ার করে ডান লিখে দাও। লাবিবা তানজিম অলরেডি শেয়ার করে দিছে, আমি দেখতে পাচ্ছি। আর একজন শেয়ার করছে, অর্থাৎ শেয়ার কিন্তু আগে করতে হবে। তাড়াতাড়ি শেয়ার করে দাও। যখনই শেয়ার করবা তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে তুমি কি করছো না করছো। আচ্ছা, তো চলো আমরা পরবর্তী অংশতে যাই। দেখো, সোশ্যাল স্ট্রাকচার এই কথাটি বা সমাজ কাঠামো, এটা নিম্নত 4টা বিষয় থেকে আসে। আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে ফাউন্ডেশন দরকার, আমাদের যে ফাউন্ডেশন বা মৌল কাঠামো, সেই মৌল কাঠামো কিন্তু এখান থেকেই আসছে। লাভিয়া তানজিম বলছে টেস্ট এক্সামের কারণে কেউ ক্লাসে নাই। হ্যাঁ, আমিও বুঝতে পারছি টেস্ট এক্সামের কারণে কেউ ক্লাস নাই, বাট এই যে অংশটার বেসিক যদি ক্লিয়ার হও, দেখবা যে সমাজবিজ্ঞানের 50% জিনিস ক্লিয়ার হয়ে যাবে। কারণ সমাজবিজ্ঞান পুরাটাই এই চ্যাপ্টার, সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয়, সেই চ্যাপ্টারের উপরই কিন্তু দাঁড়িয়ে আছে। ওকে, সোশ্যাল স্ট্রাকচার এই কথাটি ক্রমাগত 4টি শব্দতে এসেছে। একটা হচ্ছে প্রকৌশল বিজ্ঞান, যেটাকে আমরা বলছি ইঞ্জিনিয়ারিং। দেখো, প্রকৌশল বিজ্ঞানটাকে আমরা কি বলছি? এটাকে বলছি ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং, এই যে ইঞ্জিনিয়ারিং, সেই ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশল বিজ্ঞান সেটা থেকে কিভাবে আসছে বলো তো? এই ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশল বিজ্ঞান থেকে এভাবেই আসে যে প্রকৌশল বিজ্ঞানে যেভাবে কাঠামো নিবন্ধন হয়, অর্থাৎ প্রথমে এক স্তর, তারপরে আরেক স্তর, এইভাবেই যে কাঠামোটা হয়, সেইটার থেকেই কিন্তু আমাদের মৌল কাঠামো, অর্থাৎ অমার্ক্সীয় যে জিনিসপাতি, বৈজ্ঞানিক ধারণা, বৈজ্ঞানিক নিবন্ধ সব কিছু কিন্তু চলে এসেছে। কিভাবে চলে এসেছে সেটা যদি একটা উদাহরণ দেখতে চাই, তোমরা দেখবা সমাজ বিজ্ঞান অর্থাৎ সমাজের বিজ্ঞান, আমাদের প্রকৌশল বিজ্ঞানের যে ধারণা, অর্থাৎ তুমি যখন বুয়েটে পড়তে যাবা তোমাকে কিন্তু সোশিওলজি পড়তে হবে। অর্থাৎ বুয়েটে সোশিওলজি কীভাবে ফর্ম করে, সোশিওলজি কীভাবে ইঞ্জিনিয়ারিংয়ের কাজে লাগে, এই জিনিসটাই কিন্তু প্রকৌশল বিজ্ঞানে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখে চলেছে। এরপর আমরা জীববিজ্ঞান দেখব, অর্থাৎ হেলথের উপরে কিভাবে সোশিওলজি ইফেক্ট পড়ে। তোমরা জানবা যে আমাদের কিন্তু একটা সাবজেক্ট পড়ানো হয় হেলথ সোশিওলজি বা মেডিকেল সোশিওলজি। এই হেলথ সোশিওলজি বা মেডিকেল সোশিওলজিতে আমরা দেখতে পাই যে আমাদের যে বিভিন্ন ধরনের মেডিকেল প্রবলেম আছে, এইডস আছে, HIV আছে, তারপরে তোমার হচ্ছে ডেঙ্গু হয়, আবার হচ্ছে কিভাবে মানুষজন ইনফ্লুয়েঞ্জায় বা পানিবন্ধী হয়, বা তোমার কিভাবে এই জিনিসগুলো সব কিছুই হেলথ সোশিওলজিতে পড়ানো হয়। অর্থাৎ সোশিওলজির একটা অন্যতম ধারা হচ্ছে এই যে কিছুদিন আগে বন্যা হইলো, বন্যায় মানুষজন কিভাবে ঘরবাড়িতে আটকে গেল, কিভাবে বন্যা থেকে তারা রেহাই পাবে, তাদের হেলথ কিভাবে এফেক্টেড হবে, এই সব কিছু জিনিস
কোথা থেকে আসছে? জীববিজ্ঞান থেকে আসে। প্রকৌশল বিজ্ঞান কি বললাম? ওই যে কিভাবে তার ইঞ্জিনিয়ারিংয়ের ভিত্তি তুলবে, বা কোনো একটা বিল্ডিং স্থাপন করতে গেল, বিল্ডিং স্থাপন করতে গিয়ে আশেপাশের মানুষের উপর কিভাবে প্রভাব ফেলবে, এই বিরূপ প্রভাব ফেলবে কিনা, আর নাকি হচ্ছে প্রভাব ফেলবে, সেই জিনিসটাও কিন্তু আমাদের প্রকৌশল বিজ্ঞানের মাধ্যমে ক্লিয়ার। সামাজিক নৃবিজ্ঞান, নৃবিজ্ঞান বলতে আমরা যেটা বুঝি, এটা বলতে আমরা বুঝি অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি অর্থাৎ অ্যানথ্রোপোলজি মানে কি? অর্থাৎ মানুষ কি সরাসরি মানুষ হয়েছে কি না, নাকি আগে কোনো একটা প্রাণী ছিল সেখান থেকে মানুষ হয়েছে, অর্থাৎ তার যে বিবর্তন হয়েছে সেই বিবর্তনটা ক্রমবিবর্তন নাকি অন্য কোনোভাবে বিবর্তন হয়েছে, এই জিনিসটাও কিন্তু আমরা এই যে সামাজিক নৃবিজ্ঞান সেটার মাধ্যমেই জানতে পারছি। আরেকটা যেটার মাধ্যমে জানবো সেটা হচ্ছে সমাজ বিজ্ঞান, অর্থাৎ সমাজের যে ধারণা, সমাজ কিভাবে বিবর্তিত হয়, সমাজ কিভাবে সামনের দিকে যাচ্ছে, সমাজ কিভাবে তোমার হচ্ছে মানুষজনের মধ্যে সম্পর্ক রাখছে, এই সমস্ত জিনিসপাতি কোথা থেকে আসছে? সমাজবিজ্ঞান থেকে আসছে। তাহলে সোশ্যাল স্ট্রাকচার অর্থাৎ সমাজ কাঠামোর যে মৌল কাঠামো, সেই জিনিসটা এই চারটা জিনিসের সাথে আমাদের কিন্তু সরাসরি সম্পর্কিত। আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই শেয়ার করে দিছো, থ্যাংক ইউ তোমাদেরকে শেয়ার করার জন্য। তারপরে দেখো, বৃহত্তর দৃষ্টিকোণ থেকে বিচার করলে সামাজিক কাঠামোর দুইটা দিক দেখতে পাই। আমি তোমাদেরকে একটু আগেই বলেছিলাম, মার্ক্সীয় যেটা সেটা হচ্ছে অজৈবিক, অমার্ক্সীয় বা জৈবিক। এই মার্ক্সীয় বা জৈবিক ধারণাটা কেমন? মার্ক্সীয় বা জৈবিক ধারণা সেটা অনেক সময় মনে করা হয় যে এটা ঐতিহাসিক কোনো ধারণা। অর্থাৎ ধরো আমি যদি তোমাদেরকে বলি যে এখানে 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছে। কত সালে মুক্তিযুদ্ধ হয়েছে? 1971 সালে ফ্রিডম ফাইট। ফ্রিডম ফাইট। তারপরে আবার 2024 সালেও কিন্তু এক ধরনের আন্দোলন হয়েছে, রেভলিউশন। এখন তোমার অনেকে কিন্তু এই যে 2024-এর যে ঘটনা, সেই ঘটনাকে বিচার করতে 1971-কে টানছে। অর্থাৎ ঐতিহাসিক কোনো ঘটনা, আগের ঘটনাকে তুমি যদি বর্তমানের প্রেক্ষিতে সাজিয়ে দিতে চাও, অর্থাৎ পূর্বতন কোনো ঘটনাকে নতুন কোনো কাঠামোতে রূপ দিতে চাও, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলছি ঐতিহাসিক ঘটনা। এবং এই ঐতিহাসিক ঘটনাটা আমাদের কিসের সাথে রিলেটেড? মার্ক্সীয় বা অজৈবিক কোনো কিছুর সাথে। তাহলে আমাদের যে রাজনৈতিক দর্শন আছে, কারণ কোনো একটা অভ্যুত্থান সফল করতে হলে বা অভ্যুত্থান যদি ব্যর্থ হয়, এর প্রধান এবং প্রথম যেটা রিজন সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট। অবশ্যই রাজনৈতিক প্রেক্ষাপট এখানে গুরুত্বপূর্ণ, এবং রাজনৈতিক দর্শন যেমন ইম্পর্টেন্ট, রাজনৈতিক প্রেক্ষাপট ঠিক সমানভাবে ইম্পর্টেন্ট। এই সবগুলো জিনিস কিন্তু হচ্ছে আমাদের অমার্ক্সীয় বা অজৈবিক এর সাথে রিলেটেড। এরপরে মার্ক্সীয় বা অজৈবিকের সাথে রিলেটেড। অমার্ক্সীয় বা জৈবিকটা কেমন? অমার্ক্সীয় বা জৈবিকটা হচ্ছে তোমার যে জিনিসটা ঐতিহাসিক না, যেটা সরাসরি তোমার ফান্ডামেন্টালভাবে মৌলভাবে গঠিত, তোমার সমাজের সাথে নিবন্ধ, তোমার সমাজকে আবিষ্কার করতে শেখায়, সমাজের কোনো একটা ঘটনা সেইটার উপর গড়ে ওঠে। অর্থাৎ যেমন সোশিওলজি থেকে অ্যানথ্রোপোলজি আসে, সোশিওলজি থেকে ক্রিমিনোলজি আসে, সোশিওলজি থেকে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ আসে, সোশিওলজি থেকে সোশ্যাল সাইকোলজি আসে, এই জিনিসগুলাকেই আমরা বলছি অমার্ক্সীয় বা জৈবিক ধারণা। একজন বলেছে যে MS ভিজেট রেহান, সে বলছে ভাইয়া সোশিওলজি কীভাবে পড়বো? দেখো ভাইয়া, আমি সোশিওলজি যেভাবে তোমাকে অ্যানালাইসিস করে পড়াচ্ছি, এই সোশিওলজি ঠিক এভাবে পড়তে হবে। অর্থাৎ প্রথমে টপিক বিশ্লেষণ করতে হবে, টপিক বিশ্লেষণ করার পরে তোমার কোন জিনিসটা পড়তে হচ্ছে, কোন জিনিসটাতে তুমি প্রাধান্য দিবা, সেটা কিন্তু অটোমেটিক বুঝে যাবা। এখন যেই জিনিসটাতে প্রাধান্য দিতে হবে, সেই জিনিসটাকে কী করতে হবে? আমাদের সমাজের সাথে মিলাইতে হবে। যখন আমরা সেই জিনিসটাকে আমাদের সমাজের সাথে মিলাবো, আমরা সমাজের সাথে মিল খুঁজে পাবো, সেটা মার্ক্সীয় নাকি অমার্ক্সীয়, সেটা দল নাকি আমি তোমাদেরকে ব্রাজিল আর্জেন্টিনার উদাহরণ দিয়ে কিন্তু দলের সংজ্ঞা বুঝিয়েছিলাম। ব্রাজিল আর্জেন্টিনার সাথে রংপুর রাইডার্সের উদাহরণ দিয়ে তোমাদেরকে কিন্তু আমি সম্প্রদায়ের সংজ্ঞা বুঝিয়েছিলাম। এর সাথে ব্রাজিল আর্জেন্টিনার রংপুর রাইডার্স এবং হচ্ছে ধরো আবাহনী ভলিবল টিম, এগুলা মিলে কিন্তু আমরা সম্প্রদায় বুঝিয়েছিলাম। অর্থাৎ সমাজ বিজ্ঞানের সাথে প্রত্যেকটা জিনিসই আস্তে আস্তে রিলেটেড, এবং এই যে রিলেটেড জিনিসপাতি সেটা কিভাবে ফর্ম করছে, এই জিনিসটাই যখন তুমি বুঝতে পারবা, তোমার কাছে সমাজবিজ্ঞান এক তুড়িতে ক্লিয়ার হয়ে যাবে। আশা করছি বুঝতে পারছো। এ পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে আমাকে একটু জানাবা। কারো কোনো সমস্যা নাই? সমস্যা না থাকলে কিন্তু আমি পরের পৃষ্ঠায় চলে যাব। সমস্যা না থাকলে কিন্তু আমি পরের অংশে চলে যাব।
আচ্ছা, সমস্যা হওয়ার কথা না, সমস্যা হবে না, সমস্যা হওয়ার কথাও না, বাট আমরা তারপরেও দেখছি যে পরের অংশে কি আছে দেখো। দেখো সামাজিক স্তর বিন্যাস, হ্যাঁ সামাজিক স্তর বিন্যাস, স্তর বিন্যাসের যে কথাটা আমি বলেছিলাম, স্তর বিন্যাস কিন্তু স্ট্রাটিফিকেশন, এই যে এখান থেকে চলে আসে স্ট্রাটিফিকেশন। অর্থাৎ এইটা কোথা থেকে আসে? এইটা আসে আমাদের জিওলজি থেকে। জিওলজি মানে কি? ভূতত্ত্ববিদ্যা। জিওলজি মানে ভূতত্ত্ববিদ্যা। জিওলজি থেকে স্ট্রাটা, যেভাবে মাটির স্তর বিন্যাস হয়, কোথায় তোমার কেন্দ্রমণ্ডল থাকে, কোথায় ভূমণ্ডল থাকে। আচ্ছা এখানে একটু কথা বলে নেই, এই যে মার্ক্সীয় সমাজ ব্যবস্থা আছে না, আমরা যে প্রাচীন সমাজগুলো দেখছি, সাম্যবাদী সমাজ, দাস প্রথাভিত্তিক সমাজ, সামন্তবাদী সমাজ, সেই সব সমাজ কিন্তু তোমার মার্ক্সীয়। অর্থাৎ তুমি যদি বলো সাম্যবাদী সমাজ, আদিম সাম্যবাদী সমাজ, তারপর আদিম দাস প্রথা, কিংবা কিংবা সামন্তবাদ, সামন্তবাদ, এই সব কিছু কাজের সাথে রিলেটেড, এই সব কিছু রিলেটেড হচ্ছে আমাদের এই মার্ক্সীয় বা অজৈবিক এর সাথে রিলেটেড। আচ্ছা, যেটা বলছিলাম স্ট্র্যাটিফিকেশন বা জিওলজিতে ভূতত্ত্ববিদ্যা হিসেবে যেটা বলা হয়, ভূতত্ত্ববিদ্যা, এই যে ভূতত্ত্ববিদ্যা, সেই ভূতত্ত্ববিদ্যার স্ট্র্যাটিফিকেশন যেটা আছে সে, আচ্ছা তোমরা কি আমার লেখা স্পষ্টভাবে বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারার কথা। তো এই যে স্ট্র্যাটিফিকেশন যেটা আছে, সেখান থেকে আমাদের স্ট্রাটা, অর্থাৎ কিভাবে বিন্যস্ত হচ্ছে, কিভাবে তোমার শ্রেণী, পেশা, বর্ণ, এই জিনিসগুলোর ভিত্তিতে মানুষকে আলাদা করা হয়, সেই জিনিসটাকে কিন্তু আমরা বলছি স্ট্র্যাটিফিকেশন। ওকে, তাহলে এই যে যখন সামাজিক স্তরবিন্যাস, সেই সামাজিক স্তরবিন্যাস সর্বপ্রথম যে জিনিসটাকে বোঝায় সেটা হচ্ছে মানবিক স্তরবিন্যাসকে। অর্থাৎ একটা মানুষের বর্ণ, একটা মানুষের গোত্র, একটা মানুষের ধর্ম, একটা মানুষের পেশা, এর মাধ্যমে সমাজের যে স্তরবিন্যাস থাকে সেটাকে কিন্তু আমরা বলি সামাজিক স্তরবিন্যাস। দেখবা আদিম সমাজে সর্বপ্রথম যাদের প্রাধান্য ছিল সেটা হচ্ছে ক্লার্জি। ক্লার্জি মানে কি? ধর্মযাজক। তুমি যদি হিন্দু সমাজে দেখো, হিন্দু সমাজে দেখো, হিন্দু সমাজে কিন্তু চারটা ভাগে ভাগ করা হয়: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য। এর পাশাপাশি আর একটা আছে, সেটা হচ্ছে অস্পর্শী বা যেটাকে বলা হয় ডেল্ট। ডেল্ট কারা? যারা মেথর, কামা, কুলি, এরা কিন্তু ডেল্ট, অর্থাৎ এদেরকে অস্পর্শী বলে বা এদেরকে স্পর্শ করা যায় না। ব্রাহ্মণ কারা? যারা তোমার হচ্ছে হিন্দু ধর্মে তাদের পুজো পাঠ, পুরাণ এগুলো পড়াইতো, তাদেরকে বলা হয় ব্রাহ্মণ। আচ্ছা 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 আচ্ছা, সম্ভবত সাদা কালার দিলে মনে হয় বেটার হচ্ছে। এটা ঠিক আছে? এটা তো বেশি মোটা হয়ে গেছে। এটা দেখো, এইটা হচ্ছে হয়েছে, এখন বোঝা যাচ্ছে? লাবিবা তানজিম, লেখা কি এখন বোঝা যাচ্ছে? বোঝা গেলে একটু আমাকে বলতে হবে। লেখা যদি বোঝা যায় একটু আমাকে বলতে হবে। হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে আমি যেটা বলছিলাম যে ক্লার্জি বা ধরো কোথা থেকে বলছিলাম, ব্রাহ্মণ, তারপর ক্ষত্রিয়। ক্ষত্রিয় কারা? যারা যুদ্ধ করত। বৈশ্য, বৈশ্য কারা? যারা সরকারি কোনো কর্মজীবী হিসেবে কাজ করত। শূদ্র কারা? যারা একদম নিম্ন সমাজের ছিল। তো এই যে স্তর বিন্যাস, অর্থাৎ হিন্দু সমাজে কিংবা মুসলিম সমাজেও তুমি দেখতে পাবা, খ্রিস্টীয় সমাজেও দেখতে পারবা, এই যে সামাজিক যে স্তর বিন্যাস, সেটা কিসের মাধ্যমে হইল? ধর্মের মাধ্যমে হইল। পেশার মাধ্যমেও কিন্তু স্তর বিন্যাসকে আমরা প্রাধান্য দিই। আবার কোনো কোনো সমাজে ক্ষমতার ভিত্তিতে হয়, যেমন জনগণ কিংবা তোমার হচ্ছে রাষ্ট্র, সরকার পক্ষ, এটি কি ক্ষমতার ভিত্তিতে হচ্ছে। কাজেই আমাদেরকে এইভাবেই জিনিসগুলো মেনটেন করতে হবে। ওকে, এরপরে সামাজিক স্তরবিন্যাস সর্বজনীন। সর্বজনীন মানে কি? সকলের জন্য প্রযোজ্য। এই যে সমাজে মূল কথা কি? মানুষকে নিয়ে কথা বলে, এই যে সবাইকে নিয়ে যে কথা বলছে না, সবাইকে নিয়ে চলাফেরা করছে, এই জিনিসটাকেই কি আমরা বলছি? এই জিনিসটাকেই আমরা বলছি সবার জন্য বিদ্যমান। অর্থাৎ সামাজিক স্তর বিন্যাস সবার জন্যই প্রযোজ্য। এই যে যখন সবার জন্য প্রযোজ্য হচ্ছে, তখন সেই জিনিসটাকে আমরা কি বলছি? তখন সেই জিনিসটাকে আমরা বলছি সার্বজনীন। অর্থাৎ সামাজিক স্তর বিন্যাস সকলের জন্য প্রযোজ্য। এরপরে সামাজিক স্তর বিন্যাস সামাজিক মিথস্ক্রিয়া নিয়ন্ত্রণ করে। আমি গতকাল বলেছিলাম মিথস্ক্রিয়া কি। মিথস্ক্রিয়া হচ্ছে একটা সাম্যাবস্থা, যখন এর থেকেও ধরো কোনো কিছু পার্সেন্টেজ আসবে। ধরো এখানে আমি যদি একটু বোঝাই, এখান থেকে ধরো এ পার্সেন্টেজ আসে, এ বি, এটুকের একটা অবদান আছে,
এরও একটু অবদান আছে। অবদান করার পরে এটা সমাজে কোনো একটা ব্যালেন্স ক্রিয়েট করছে বা ভারসাম্য রাখছে। এই যে ব্যালেন্স ক্রিয়েট করছে বা ভারসাম্য রাখছে, এই জিনিসটাকে আমরা বলি মিথস্ক্রিয়া। তাহলে সামাজিক স্তরবিন্যাস সামাজিক মিথস্ক্রিয়া নিয়ন্ত্রণ করে। ধরো ব্রাহ্মণ, ক্ষুদ্র, বৈশ্য এগুলা না থাকলো, তাহলে কে ধর্মীয় পূজা পাঠ করবে, কে তোমার জন্য যুদ্ধ করবে, কে সরকারি চাকরিজীবী করবে, কে তোমার কাজ যেমন হচ্ছে জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ এগুলো করে দিবে। অর্থাৎ জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ এই সমস্ত কিছু কাজ করতে আমাদের সামাজিক মিথস্ক্রিয়ার প্রয়োজন, এবং এই মিথস্ক্রিয়ার ফলেই কিন্তু আমাদের কি লাগে, আমাদের এই যে সামাজিক স্তরবিন্যাস সেই জিনিসটা কিন্তু একটা প্রয়োজন হয়। বুঝছো? সকল ধরনের কাজ, সকল ধরনের জিনিসপাতি দিলেই কিন্তু আমাদেরকে হয়ে যাচ্ছে। ওকে, একজন বলছে যে ভাইয়া অ্যান্সারটা দিলেন না, কিসের অ্যান্সার ভাই? একটু তুমি আগে প্রশ্নটা আরেকবার করবা, তাহলে আমি দেখছি। সামাজিক স্তরবিন্যাস মর্যাদার ভিত্তিতে বিভক্তিকরণ, যে কথাটা আমি বলছিলাম, কিসের ভিত্তিতে বিভক্তিকরণ? মর্যাদার ভিত্তিতে বিভক্তিকরণ। অর্থাৎ তুমি চণ্ডীপাঠ করো, তোমাকে তো অবশ্যই ব্রাহ্মণ হইতে হবে। তোমাকে চণ্ডীপাঠ করলে তুমি তো জুতা সেলাই করতে পারবে না, কিংবা তুমি চণ্ডীপাঠ করলে তুমি তো মাছ ধরতে পারবে না, কিংবা তুমি যখন মিথস্ক্রিয়া বলতে দুইটি জিনিসের সমতা সমানতার সাথে সেইটা যাতে পরিবেশের ভারসাম্য রাখে, এই জিনিসটাকে আমরা মিথস্ক্রিয়া বলছি। ওকে, বিভক্তিকরণ অর্থাৎ তুমি যখন জেলে হবা, তুমি কি চণ্ডীপাঠ করতে পারবে না। এই জন্য মর্যাদার ভিত্তিতে যখন আমরা বিভক্তিকরণ করছি, দেখো হিন্দু সমাজে এই যে ব্রাহ্মণ, ক্ষুদ্র, শূদ্র, বৈশ্য, কিংবা তোমার হচ্ছে এই জিনিসটা যখন গঠিত হয়, দ্য ডেল্ট বা যেটাকে আমরা অস্পর্শী বলি, সেটা যখন গঠিত হয়, অর্থাৎ যে তোমার পবিত্র অবস্থায় চণ্ডীপাঠ করে সে কি অপবিত্র হয়ে তোমার কি ওই যে কোনো কিছু মলমূত্র পরিষ্কার করবে? কখনোই করবে না। এই জন্য তোমার সামাজিক স্তরবিন্যাস মর্যাদার ভিত্তিতে বিভক্তিকরণ হয়। সর্বব্যাপিতা, সর্বব্যাপিতা মানে কি? সর্বব্যাপিতা হচ্ছে সব জায়গা জুড়ে বিদ্যমান। ওকে, সর্বব্যাপিতা একটু ক্লিয়ার করে দেই। সর্বব্যাপিতা হচ্ছে সব জায়গা জুড়ে, সর্বব্যাপী অর্থাৎ সব জায়গা জুড়ে নিবন্ধকরণ। অর্থাৎ যখন কোনো কিছু সব, একটা সমাজ কি, একটা সমাজের মধ্যে, একটা সমাজের মধ্যে কি কি থাকে বলতো? একটা সমাজের মধ্যে কি কি থাকে? একটা সমাজের মধ্যে থাকে হচ্ছে প্রথমেই সম্প্রদায়, সম্প্রদায় থাকে, তাই না? সম্প্রদায়ের পরে কি থাকে ভাইয়া? সম্প্রদায়ের পরে থাকে হচ্ছে দল, তারপরে কি থাকে? সংঘ, তারপরে ধরো বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থাকে। এই যে বিভিন্ন বিষয় এখানে জড়িয়ে রয়েছে, অর্থাৎ সম্প্রদায়, দল, প্রতিষ্ঠান, সংঘ সবকিছুই কার সাথে রিলেটেড? সমাজের সাথে রিলেটেড। যেহেতু সবকিছু সমাজের সাথে রিলেটেড, এবং এই জন্যই সবকিছুকে কিসের সাথে রিলেটেড হয়? সবকিছুকে তোমার হচ্ছে সমাজের সাথে রিলেটেড হয়। একজন বলছে ভাই চণ্ডীপাঠ কি? চণ্ডীপাঠ হচ্ছে তোমার একটা ধর্মীয় গ্রন্থ, সেই ধর্মীয় গ্রন্থের নাম হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্য, এবং এই যে চণ্ডীমঙ্গল সেইটা যখন পাঠ করে কেউ, তখন সেটাকে বলা হচ্ছে চণ্ডীমঙ্গল। জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ, এটা হচ্ছে তোমাদের একটা বাগধারা, এবং এই বাগধারার অর্থ সকল কাজ করা। বুঝতে পারছো? যারা চণ্ডীপাঠ করে তারা মূলত ধর্মীয় গুরু হয়, বা যাদেরকে আমরা ব্রাহ্মণ বলে থাকি। আশা করছি বুঝতে পারছো। সামাজিক স্তরবিন্যাস একটি সুপ্রাচীন ব্যবস্থা, অর্থাৎ আমি তোমাদেরকে যে ব্যবস্থাটার কথা বললাম, এই ব্যবস্থাটা আদিম হিন্দু সমাজ থেকে এখন পর্যন্ত কিন্তু বিন্যস্ত। অর্থাৎ হিন্দু সমাজে কেমন ছিল, এখন কেমন আছে, ব্রাহ্মণ কখন ছিল, শূদ্র কখন ছিল, বৈশ্য কখন ছিল, সেটা সুপ্রাচীন যে সনাতন ধর্মীয় ব্যবস্থা, সেই সনাতন ধর্মীয় ব্যবস্থা থেকে এখনও কিন্তু সমানভাবে বিভক্তিকরণ। এখন দেখবা এই যে যার মর্যাদা একটু বেশি, মর্যাদা কি কিভাবে হয়? তোমার সেটা পেশার ভিত্তিতে হইতে পারে, সেটা ক্ষমতার ভিত্তিতে হইতে পারে। এটা আমরা যখন সামাজিক গতিশীলতা বা সোশ্যাল মোবিলিটি পড়বো, তখন কিন্তু আমরা খুব সুন্দরভাবে এই জিনিসটা আলোচনা করব। ওকে, তারপর দেখো সামাজিক গতিশীলতা। সামাজিক গতিশীলতা কয় প্রকার ভাইয়া? সামাজিক গতিশীলতা দুই প্রকার, একটা হচ্ছে আনুভূমিক গতিশীলতা, একটা হচ্ছে উলম্বিক গতিশীলতা। আনুভূমিক আর উলম্ব কি সেটা আমি বলেছিলাম। লাবিয়া তানজিম, এটা হচ্ছে হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের। এইটা দেখো, এইখানে যদি আমরা একটা গ্রাফ আর্ট করি, এটা হচ্ছে আমাদের ভূমি বরাবর, যেটা ভূমি বরাবর হয় সেটাকে আমরা বলি আনুভূমিক, আর যেটা লম্ব বরাবর হয় সেটাকে আমরা বলি উলম্ব। তাহলে ভূমি বরাবর যেটা সেটাকে আনুভূমিক বলছি, আর এটাকে আমরা উলম্ব বলছি। অর্থাৎ তোমার এই যে পেশা, তোমার পেশা চেঞ্জ হলো না। তুমি আগে চাকরি করতে হচ্ছে বাংলাদেশ ব্যাংকে। কোথায় চাকরি করতা? বাংলাদেশ ব্যাংকে। এই যে বাংলাদেশ ব্যাংকে চাকরি করতা, তুমি আগে অফিসার জেনারেল পদে কাজ করতা। অফিসার জেনারেল,
অফিসার ক্যাশ, ধরো অফিসার ক্যাশ, এখান থেকে তোমার প্রমোশন হলো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা এডিতে। যখন বাংলাদেশ ব্যাংকের অফিসার জেনারেল থেকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরে হবে, অর্থাৎ আমাদের কর্মস্থল কিন্তু সেম। কর্মস্থল কি? বাংলাদেশ ব্যাংক। কর্মস্থল কি? কর্মস্থল হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে একই পোস্টে, একই পদে, অর্থাৎ অফিসার ক্যাশ থেকে যখন এডিতে হইলো, তুমি কিন্তু বাংলাদেশ ব্যাংকেই আসো। বাংলাদেশ ব্যাংকে তুমি প্রথমে অফিসার হিসেবে জয়েন করছো, এরপরে তুমি কিসে আসো? অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরে আসো। অর্থাৎ তোমার কর্মস্থল কিন্তু চেঞ্জ হয় না, জাস্ট তোমার খালি পদবিটা চেঞ্জ হয়েছে। একই জায়গায় যখন খালি পদবিটা চেঞ্জ হবে, তখন সেটা কি একই স্থানে আসে না? ভূমি বরাবর, অর্থাৎ সমপ্রতিষ্ঠানে জায়গাটা যখন চেঞ্জ হচ্ছে, এইটাকে আমরা বলি আনুভূমিক গতিশীলতা। কি গতিশীলতা? আনুভূমিক গতিশীলতা। ধরো আগে তুমি ভাত খাইতে পারতা 5 টাকার, 5 টাকা তোমার ভাত খাওয়ার পিছনে ব্যয় করতে হইতো, এখন তুমি ভাত খাওয়ার জন্য ব্যয় করো 200 টাকা। এর মানে কি? তোমার সামাজিক যে মর্যাদা সেটা আগের তুলনায় বেড়ে গেছে। আগে তুমি 5 টাকার ভাত খাইতে পারতা, এখন তুমি ভাত খাওয়ার জন্য 200 টাকা ব্যয় করতে পারো। তার মানে তোমার যে টাকার সাপ্লাই সেটাও বেড়ে গেছে, মানে কি? মর্যাদা বেড়ে গেছে। যখন মর্যাদা বেড়ে যাবে, তখন সেটাকে আমরা বলবো উলম্ব ক্ষমতা, উলম্বিক গতিশীলতা। উলম্বিক গতিশীলতা, উলম্বিক গতিশীলতা। MS ভিজেট রেহান বলছে যে ভাইয়া পাঠশালা কি? পাঠশালা যেখানে পড়ালেখা করা হয় সেটাই পাঠশালা, বুঝতে পারছো? আচ্ছা, এইটুকু বুঝতে পারছো? আনুভূমিক গতিশীলতা, উলম্বিক গতিশীলতা, এইটুকু বুঝতে পারছো? আচ্ছা, এইটা আরেকবার বুঝাবেন, অবশ্যই বুঝাবো। ধরো তুমি বাংলাদেশ ব্যাংকে চাকরি করতেছো, তুমি বাংলাদেশ ব্যাংকে চাকরি করতেছো, বাংলাদেশ ব্যাংকে তুমি 2020 সালে চাকরি করতা অফিসার পদে, এবং 2024 সালে আসে তোমার প্রমোশন হয়ে গেছে, তোমার প্রমোশন হয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা সহকারী পরিচালকে। এবং এই যে তোমার প্রমোশন হইলো, প্রমোশন হওয়ার ফলে তুমি কাজ করছো কোথায়? বাংলাদেশ ব্যাংকে কাজ করছো। যখন বাংলাদেশ ব্যাংকেই তুমি আগের থেকে প্রমোশন পাবা, এই জিনিসটাকে আমরা বলি আনুভূমিক গতিশীলতা। অর্থাৎ তোমার যদি মর্যাদার পরিবর্তন না হয়, আগে মানুষজন তোমাকে বাংলাদেশ ব্যাংকে চাকরি করার জন্য যে মর্যাদা দিত, এখনও ঠিক সেম মর্যাদাটাই পাচ্ছ বা সেম ক্ষমতাটাই পাচ্ছ। কিন্তু ধরো আগে তুমি ছিলা নিচু ক্ষুদ্র স্তরের মানুষ, তুমি তোমার কোনো কাজকর্ম নাই, বাট তুমি হঠাৎ করে তুমি সরকারি চাকরি পেয়ে গেলা। যখন সরকারি চাকরি পেয়ে যাচ্ছ, তখন কিন্তু তুমি বৈশ্যদের মধ্যে হয়ে যাবে। আবার সরকারি চাকরি পেয়ে যাওয়ার পরে তুমি হচ্ছে সেটা একটা আর্মির চাকরি পাইলা। আর্মির চাকরি মানে কি? যুদ্ধক্ষেত্রে নিয়োজিত। তখন কিন্তু তুমি অটোমেটিক ক্ষত্রিয়দের সমান হয়ে যাচ্ছ। এই যে যখন ক্ষত্রিয়দের শূদ্র থেকে ক্ষত্রিয়দের সমান হয়ে যাচ্ছ, অর্থাৎ নিচু বর্ণ থেকে উঁচু বর্ণে আসতেছ, এই জিনিসটাকে আমরা বলি উলম্বিক গতিশীলতা। অর্থাৎ নিচ থেকে যখন উপরে যাবে, নিচ থেকে যখন উপরে যাবে, অর্থাৎ কেউ আগে জেলে ছিল, এখন সে রাষ্ট্রের প্রধান হয়ে গেছে। কেউ আগে চাওয়ালা ছিল, সে এখন রাষ্ট্রের প্রধান হয়েছে। অর্থাৎ নিচু জায়গা থেকে যখন উঁচু জায়গায় যাবে, তখন সেটাকে আমরা বলি উলম্ব গতিশীলতা। আর সমপর্যায়ে যখন যাবে, সেটাকে আমরা বলি আনুভূমিক গতিশীলতা। আশা করি বুঝতে পারছো। লাইয়াতঞ্জন, জি বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, আমি তোমাদেরকে আরেকটা যে জিনিসটা বুঝাইতে চাই, সেটা হচ্ছে এই যে উলম্বিক গতিশীলতা, উলম্বিক গতিশীলতা তিনটা কারণে তোমার হচ্ছে হয়ে থাকে, তিনটা কারণে হয়ে থাকে। উলম্বিক গতিশীলতা তিনটা কারণে হয়ে থাকে। সেটার প্রথমটা হচ্ছে ক্ষমতার কারণে হয়ে থাকে। অর্থাৎ তুমি যখন দেশের প্রধানমন্ত্রী হচ্ছ, তোমার পাওয়ার আর একটা সাধারণ জনগণের পাওয়ার কিন্তু সেম না। অর্থাৎ সাধারণ জনগণ থেকে যখন প্রধানমন্ত্রী কেউ হয়, তখন কি তার পাওয়ারটা অনেক বেড়ে যায় না? এটা হচ্ছে ক্ষমতার কারণে হয়ে যায়। একটা হচ্ছে মর্যাদা। অর্থাৎ তুমি আগে ধরতা মাঝ, ছিলা জেলে, তারপরে তুমি হয়ে গেছো কোন একটা মসজিদের ইমাম। এই কারণে জেলের যে সম্মান, মসজিদের ইমামের সেই সম্মান কি একই না? এই যে মসজিদের ইমাম অতিরিক্ত যে সম্মানটা পাচ্ছে, সেটা কিসের কারণে পাচ্ছে? সামাজিক মর্যাদার কারণে পাচ্ছে। আগে জেলে সেই ইয়াটা পাইতো না, কিন্তু মসজিদের ইমাম হওয়ার কারণে সে সেই রেসপেক্টটা ঠিকই পাচ্ছে। এবং এই কারণটা কি? মর্যাদার কারণে। তাহলে ক্ষমতা, মর্যাদা। আরেকটা উলম্বিক হইতে পারে, সেটা হচ্ছে অর্থনৈতিক। কি? অর্থনৈতিক। আগে তুমি 10 টাকা ইনকাম করতে 10 টাকা, সেইটা এখন ইনকাম করো তুমি 200 টাকা। তাহলে অর্থনৈতিকভাবে তুমি আগের থেকে এখন আরো বৃদ্ধি পাইলে না? অর্থনৈতিকভাবে আগে তুমি 10 টাকা খরচ করতা, 5 টাকা দিয়ে খাইতা, 3 টাকা দিয়ে তুমি হচ্ছে যাতায়াত করতা, আর হচ্ছে 2 টাকা সেটা হচ্ছে পরিবারকে দিয়ে দিতা। কিন্তু এখন তুমি পরিবারকেই দিতে পারছো 50 টাকা, 100 টাকা তোমার দৈনন্দিন কাজে লাগাচ্ছ, আর 50 টাকা দিয়ে তুমি হচ্ছে আদার্স যে সামগ্রী আছে, আদার্স স্টাফ কিনতে পারছো। অর্থাৎ অর্থনৈতিকভাবে যখন তুমি আগের থেকে উঁচু স্তরে যাচ্ছ, নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে যাচ্ছ, সেটা কোন গতিশীলতার মধ্যে পড়বে?
উলম্বিক গতিশীলতা। এমএসভিজেড রেহান বলছে মেধাবী নয়, জঘন্য রকমের পরিশ্রমী মাহিম ভাইয়া, শিরায় শিরায় রক্ত, মাহিম ভাইয়ের ভক্ত। কেন? কারণ তিনি সোশিওলজিকে জলভাত করে ফেলছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ রোহান, থ্যাংক ইউ রেহান, ধন্যবাদ। তুমি ক্লাসটা একটু শেয়ার করে দাও যাতে করে তোমার ফ্রেন্ডদের কাছেও আজকের ক্লাসটা জলভাত লাগে। ওকে, আচ্ছা দেখো, সামাজিক গতিশীলতার কিছু কারণ আছে। প্রথম কারণ অর্থনৈতিক ব্যবস্থা। অর্থনৈতিক ব্যবস্থাটা কিভাবে? তুমি আগে 50 টাকা উৎপাদন করতে অর্জন করতা, এখন তুমি 100 টাকা ইয়ে করছো। 50 টাকা থেকে কত টাকায় গেলা? 100 টাকায়। 50 টাকা থেকে তুমি আসলে 100 টাকায়। এই যে তোমার আগের অবস্থা থেকে বর্তমান অবস্থার উন্নতি হচ্ছে, অর্থাৎ পূর্বের তুলনায় বর্তমানে যখন কোনো কিছু হচ্ছে তখন সেই জিনিসটাকে আমরা কি বলি? পূর্বের তুলনায় বর্তমানে যখন কোনো কিছু হয় সেটাকে আমরা কি বলছি? সেইটাকেই আমরা বলছি পূর্বের তুলনায় বর্তমানে হলে অর্থনৈতিক ব্যবস্থা, অর্থাৎ উলম্বিক গতিশীলতা হচ্ছে। মানব সমাজে সামাজিক মূল্যবোধের পরিবর্তন। দেখো, যখন কেউ হচ্ছে জেলে থাকে, জেলে থেকে কেউ হচ্ছে তোমার হয়ে গেল, ইমাম হয়ে গেল, তো জেলে যেই মূল্যবোধ থাকবে একজন ইমামের কি সেই মূল্যবোধটুকু থাকবে? জেলের আচরণ আর ইমামের আচরণ কি সেম হবে? কখনোই সেম হবে না। শিল্পায়নের ফলে পেশায় বৈচিত্র্য সৃষ্টি হচ্ছে। শিল্পায়ন জিনিসটা কি? অর্থাৎ শিল্পের উন্নয়ন। শিল্পের উন্নয়নটা কিভাবে হয়? দেখো, ঢাকায় 2000 সালে যতগুলো শিল্প প্রতিষ্ঠান ছিল, 2025 সালে এসেও কি ততগুলো শিল্প প্রতিষ্ঠান আছে নাকি বেড়ে গেছে? অবশ্যই বেড়ে গেছে। যখন শিল্পায়ন হচ্ছে তখন গ্রাম থেকে মানুষ শহরে আসে। কেন আসে? শিল্পের কাজ করতে। কেউ কারখানায় কাজ করছে, কেউ তোমার হচ্ছে কোনো গার্মেন্টসে কাজ করছে, কেউ পোশাক শিল্পের পাশাপাশি রন্ধন শিল্পে কাজ করছে, এবং কেউ কোনো ধরনের ফ্যাক্টরিতে কাজ করছে। এই যে যখন শিল্পায়ন হচ্ছে, অর্থাৎ সে গ্রামেও আয় করতো 5 টাকা, কিন্তু শহরে এসে এই সমস্ত শিল্প কারখানার মাধ্যমে সে আয় করে 20 টাকা। তাহলে তার টাকার আয় করার ইয়াটা উৎপন্ন হইল না, উন্নতি হইল, 15 টাকা উন্নতি হয়ে গেছে। তাহলে এই যে শিল্পায়নের ফলে পেশার বৈচিত্র্য সৃষ্টি হচ্ছে। আগে সে গ্রামে কৃষক ছিল, এখন আসে সে শিল্প কর্মচারী হয়ে গেছে। বহির্মুখী ব্যক্তিত্ব। গ্রামে থাকলে এক ধরনের ব্যক্তিত্ব হয়, শহরে আসলে বিভিন্ন দিক আছে। দেখো, গ্রামে ঘোরার মতো জায়গা নাই, তারপরে তোমার ভালো খাওয়ার হোটেল নাই, ভালো মার্কেট করার কোনো জায়গা নাই, আছে? এই যে জিনিসগুলো নাই, সেই জিনিসগুলো কখন আসবে? সেই জিনিসগুলো তখনই আসবে। তো কখন আসবে সেই জিনিসগুলো? তখনই আসবে যখন আমরা শহরে এসে ভালো খাওয়ার জায়গা আছে, অবশ্যই আছে, ঘোরার জায়গা আছে, অবশ্যই আছে, তারপরে মার্কেট করার জায়গা আছে, অবশ্যই আছে। এই সবগুলো জিনিস যখন থাকছে তখন তার ব্যক্তিত্ব বহির্মুখী হবে না, অর্থাৎ সে ইন্ট্রোভার্ট না হয়ে এক্সট্রোভার্ট হয়ে যাবে, বিভিন্ন মানুষের সাথে চলাফেরা করবে। সেই জিনিসটাকেই আমরা বলছি বহির্মুখী ব্যক্তিত্ব। মুক্ত প্রতিযোগিতাময় সমাজ। দেখো, যখন কেউ বাংলাদেশ থেকে আমেরিকায় যাবে, বাংলাদেশ থেকে কোথায় যাচ্ছে? বাংলাদেশ থেকে আমেরিকায় যাচ্ছে। এই যে বাংলাদেশ থেকে সে যাচ্ছে হচ্ছে আমেরিকায়, এই যে বাংলাদেশ থেকে আমেরিকায় যাচ্ছে, তখন তার যে প্রতিযোগিতাটা কি হবে? মুক্ত হচ্ছে। সারা বিশ্বের মানুষের সাথে সে কম্পিটিশন করতে পারছে। শুধুমাত্র বাংলাদেশে থাকলে তার গ্রামে সরিষা চাষ হয়, হ্যাঁ গ্রামে সরিষা চাষ হয়, তাই বলে কি মানুষ এখন শহরের বেশি দামে চাকরি ছেড়ে গ্রামে কি সরিষা চাষ করতে যাবে? কখনোই যাবে না। এইটাও সামাজিক গতিশীলতার একটা উদাহরণ। তো দেখো, বাংলাদেশ থেকে আমেরিকা যাচ্ছে, যখন আমেরিকা যাচ্ছে তার আমেরিকার চাকরি ভালো লাগছে না, সে আমেরিকা থেকে ধরো ইউকেতে গেল, ইউকে তো ভালো লাগতেছে না, ইউকে থেকে সে হচ্ছে ধরো রাশিয়াতে গেল। এই যে যখন সে বিশ্ব বাণিজ্যে প্রবেশ করছে বা অবাধ কোনো শিল্প কারখানায় যাচ্ছে বা অবাধ কোনো শিল্পভিত্তিক সমাজে, অর্থনৈতিক সমাজ আছে, তখন তার যে এই হচ্ছে সেটা কিন্তু মুক্ত বাণিজ্যের সৃষ্টি করছে বা মুক্ত একটা প্রতিযোগিতার সৃষ্টি করছে। এর ফলে সে এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজেই যেতে পারতেছে, অন্য স্থানে খুব সহজেই ভিজিট করতে পারছে। এর ফলে তার যে অর্থনৈতিক বৈশিষ্ট্য কিংবা শৈল্পিক বৈশিষ্ট্য সেইগুলো কিন্তু খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তিমূলক শিক্ষা। গ্রামেগঞ্জে বিজ্ঞান এবং প্রযুক্তির কিন্তু খুব একটা রেয়াজ দেখা যায় না, কিন্তু আমরা যখন শহরে আসি তখন ঠিকই আমাদের বিজ্ঞান ও প্রযুক্তির কিন্তু একটা অবাধ আমরা চাহিদা দেখতে পাই। তুমি দেখো, গ্রামের স্কুলে যতগুলো ল্যাব আছে, গ্রামের স্কুলে যে ইন্টারনেট ব্যবস্থা আছে, গ্রামের স্কুলে যে বৈদ্যুতিক ব্যবস্থা আছে, সেটার সাথে শহরের অবস্থার আমরা
অনেক অনেক ডিফারেন্স দেখতে পায়। গ্রামে দেখবা 2Gও খুব ভালোভাবে পায় না, কিন্তু শহরে 4.5G ইজিলি পেয়ে যাচ্ছে। গ্রামে যে ল্যাব আছে সেই ল্যাবের সাথে শহরের ল্যাবের ওয়াইফাই তুলনা করো। যেমন আমি যে অফিসে থাকি, এখন যেখানে ক্লাস নিচ্ছি সেখানে ইন্টারনেট স্পিড কিন্তু অনেক হাই। সো আমার ক্লাস কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছি আমি বোর্ডে, তোমরা আমার ক্লাসটা ঝাপসাও দেখতে পারো। সমাজে ব্যক্তির সম্মান বা মর্যাদার পরিবর্তন হইলে স্তরে আসন লাভ করে। আমি যেমনটা দেখেছিলাম, কেউ আগে হচ্ছে ধরো মুচি ছিল, মুচি থেকে সে হচ্ছে শিক্ষা গ্রহণ করছে। শিক্ষা গ্রহণ করছে কোথায়? মাদ্রাসায়। এবং এই যে মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করার পরে সে কিন্তু হয়ে গেছে ইমাম। সে কি হয়ে গেছে? ইমাম। এতে করে এই যে মুচি থেকে মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করলো, তারপরে এখান থেকে ইমাম হয়ে গেল, অর্থাৎ তার কি সামাজিক মর্যাদা, মুচি থাকায় যে সামাজিক মর্যাদা ছিল, শিক্ষা গ্রহণ করার পরে ইমাম হওয়ার পরেও একই মর্যাদা থাকবে? অবশ্যই থাকবে না। এইটাই বলছে যে মর্যাদার পরিবর্তন করে অন্য স্তরে আসন লাভ করে। যখন সে এই স্তরে ছিল হিন্দু ধর্মের মতে, সে তখন কি কিসের ডেইটের সাথে সম্পর্ক ছিল, অর্থাৎ অস্পৃশ্য ছিল। যখন ইমাম হয়েছে তখন তোমার হচ্ছে ব্রাহ্মণদের লেভেলে চলে গেছে। ঠিক আছে, বুঝতে পারছো? দেখো, সামাজিক নিয়ন্ত্রণ, সামাজিক নিয়ন্ত্রণ এটাকে আমরা বলি হচ্ছে সোশ্যাল কন্ট্রোল। সোশ্যাল কন্ট্রোল অর্থাৎ সমাজ কিভাবে নিয়ন্ত্রণ হয়। তোমার সমাজকে নিয়ন্ত্রণ করতে সরকারের দরকার, সমাজকে নিয়ন্ত্রণ করতে শিক্ষার দরকার, সমাজকে নিয়ন্ত্রণ করতে বহুমুখিতার দরকার, সমাজকে নিয়ন্ত্রণ করতে খাদ্যের দরকার, একই সাথে অর্থনীতির দরকার। এবং এই যে সমাজ, সেই সমাজটা যাতে গঠনমূলকভাবে চলতে পারে, সামাজিকভাবে স্ট্রং থাকতে পারে, সেই জন্য কিন্তু আমাদের আদার স্টাফসের দরকার। এই যে আদার স্টাফসের প্রয়োজন হচ্ছে, সমাজের অন্যান্য জিনিসগুলো লাগছে, এই জিনিসটাকেই কি বলছি? আমাদের সামাজিক নিয়ন্ত্রণ। এবং এই সামাজিক নিয়ন্ত্রণ যে জিনিসগুলো করে থাকে সেগুলোকেই আমরা বলি সামাজিক নিয়ন্ত্রণের বাহন বা চালক। এই সামাজিক নিয়ন্ত্রণের বাহন দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক, একটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক। প্রাতিষ্ঠানিক বলতে প্রতিষ্ঠান ভিত্তিতে যেগুলো করে, অর্থাৎ প্রতিষ্ঠান স্বীকৃত বা বিধিবদ্ধ, তোমাকে যেটা মানতে বাধ্য, বাউন্ড, সেটাকে আমরা বলি প্রাতিষ্ঠানিক। আর যেটা না মানলেও হবে সেটাকে আমরা বলছি অপ্রাতিষ্ঠানিক। তাহলে আমাদের প্রাতিষ্ঠানিক বা বিধিবদ্ধ কোনটা? রাষ্ট্র এবং আইন। অর্থাৎ তোমাকে রাষ্ট্রের প্রতি অনুগত থাকতে হবে, আইন তোমাকে মেনে চলতে হবে। যখন রাষ্ট্র এবং আইন মেনে চলবা, তখন তার যে সরকার, সেই সরকারের প্রতিও তোমাকে বাউন্ড থাকতে হবে, সরকারের প্রতি বাউন্ড থাকতে হবে। তুমি তোমার সামাজিক গতিশীলতার পরিমাণ বাড়াতে যাচ্ছ, তুমি তোমার অবস্থার পরিবর্তন করতে যাচ্ছ, কিসের মাধ্যমে করবা? শিক্ষার মাধ্যমে করবা। সেই জিনিসটা এখানে বলছে যে শিক্ষার মাধ্যমে করতে হবে। এখন তারপরে তুমি হচ্ছে রাষ্ট্রকে চাপ দিচ্ছ, রাষ্ট্রকে ফোর্স করছো যে আপনাকে এই কাজটা করতেই হবে, আমার মতামত আপনাকে মানতেই হবে। তাহলে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি বল প্রয়োগ বা চাপ সৃষ্টি। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ধর্ম। তুমি হিন্দু ধর্মের, লাভিয়া তানজিম বলছে পেইড কোর্সের ক্লাসের রুটিন কবে দেবে? পেইড কোর্সের ক্লাসের রুটিন হবে 10 তারিখে, এবং 10 তারিখে তুমি কিন্তু সব কিছু জানতে পারবা যে কবে রুটিন হচ্ছে। ওরিয়েন্টেশন হবে 10 তারিখে, 10ই ফেব্রুয়ারি, 10th ফেব্রুয়ারি, 10th ফেব্রুয়ারি কিন্তু তোমাদের রুটিন দিয়ে দিবে। 10 ফেব্রুয়ারিতে তোমরা সব কিছু আসলে জানতে পারবো। ওকে, ধর্ম, ধর্ম কিন্তু তোমাকে খুব ভালোভাবে মানতে হবে, কারণ তুমি মুসলিম হয়ে মুসলিম ধর্মের যে লোকাচার বা লোকরীতি সেগুলো কিন্তু তুমি মানতে বাউন্ড। হিন্দু ধর্মের মানতে বাউন্ড। একটা ধর্মীয় প্রতিষ্ঠান আছে, মসজিদ আছে, মন্দির আছে, গির্জা আছে, প্যাগোডা আছে। শিখদের তোমার হচ্ছে নানকশাহী আছে। তো এই যে গুরুদুয়ারা বা নানকশাহী, এই জিনিসগুলো কিন্তু তুমি যখন ভালোভাবে মানবা, তখন কি, তখন সেটা ধর্মের প্রতি তোমার সহানুভূতিশীল আচরণ থাকতে হবে। তারপরে কি আছে? তারপরে আছে আমাদের হচ্ছে পরিবার। পরিবার কি? তুমি যখন জন্মগ্রহণ করো, জন্মগ্রহণ কোথায় করো? পরিবারে জন্মগ্রহণ করো। তো পরিবারের যে লোকাচার বা পরিবারের যে নিয়মকানুন, সেই নিয়মকানুনগুলোও কিন্তু তোমাকে খুব ভালোভাবে মানতে হবে। যখন তুমি পরিবারের নিয়মকানুন খুব ভালোভাবে মানবা, তখনই কিন্তু তোমাকে কি করতে হবে? পরিবারের প্রতি বাউন্ড থাকছো, পরিবারের নিয়মকানুন মানছো, পরিবারের প্রত্যেকটা মানুষকে তুমি মর্যাদা দিচ্ছ, সকলকে সম্মান দিচ্ছ, সকলের সাথে খুব ভালো আচরণ করছো, তখন সেই জিনিসটা কি হবে? পরিবারকে মানা হবে আর কি। ওকে, তাহলে পরিবারকেও আমরা ঠিক একইভাবে মানবো। এখন এগুলো তো হচ্ছে প্রতিষ্ঠানের ভিত্তিতে। পরিবার একটা প্রতিষ্ঠান, ধর্ম একটা প্রতিষ্ঠান, শিক্ষা, শিক্ষামূলক যে প্রতিষ্ঠান আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে, সরকার একটা প্রতিষ্ঠান, সংসদ আছে, তারপরে হচ্ছে তোমার রাষ্ট্র একটা প্রতিষ্ঠান, বাংলাদেশ রাষ্ট্রের কিছু আইন আছে, সেই সব কিছুই কি এগুলো প্রতিষ্ঠান। তো এগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক বা বিধিবদ্ধ, এগুলো তোমাকে মানতেই হবে। এর সাথে যেটা দরকার সেটা হচ্ছে
প্রথা। এই প্রথাটা কেমন? এটা হচ্ছে অবিধিবদ্ধ বা যেটা না মানলেও চলে। তুমি ধরো তোমার বাবা জেলে ছিল, তুমি এখন জেলে নাও থাকতে পারো। তারপরে বিবাহ, তুমি এখন বিবাহ নাও করতে পারো। আবার অনেকে দেখে 2টা বিয়ে করে, অনেকে 3টা বিয়ে করে, অনেকে 4টা বিয়ে করে। এগুলো নিয়ে আসলে তেমন কোনো রীতি নিয়ম নাই। সামাজিক শ্রেণী, তোমার ধরো কালচার অনুযায়ী তুমি ইয়ার মধ্যে পড়ো, তুমি কি তুমি কিসের মধ্যে পড়ো? তুমি হচ্ছে কোন একটা ধর্মের মধ্যে পড়ছো। এই যে কালচার, এই সামাজিক শ্রেণীর মধ্যে তখন আসলে পড়ছো। শিল্পকলা কোনটা? তোমার বিভিন্ন ধরনের যে কলা, সেই জিনিসটাকে আসলে শিল্পকলা বলতে। আচ্ছা, আমাকে 1 মিনিট একটু ইয়ে দাও তো, আমি আসছি। আচ্ছা, আমার একটু পিপাসা লেগেছিল। দেখো, নেতৃত্ব, জনমত, ব্যক্তিত্ব, পৌরাণিক কাহিনী, চিত্ত বিনোদন, অর্থাৎ তোমার সিনেমা কিংবা বিভিন্ন ধরনের কোনো ইয়ার সাথে জড়িত এই সমস্ত জিনিসকে আমরা কি বলি? এগুলোকে আমরা বলি চিত্ত বিনোদন। ধর্মীয় নিষেধ, অর্থাৎ ধর্মীয় যে সমস্ত নিষেধ আছে সেগুলো তুমি মানতেও পারো, কারণ তুমি তো অনেক সময় পাপ করে ফেলো, আবার অনেক সময় মিথ্যা কথা হলো, শাস্তিও পুরস্কার, এই জিনিসগুলো তোমার জন্য আমাদের গুরুত্বপূর্ণ। দেখো, এতক্ষণ যেটা বললাম যে এই যে পুরো কোর্স, পুরো যে স্টার প্যানেলের কোর্স, সেই স্টার প্যানেলের কোর্সের ভর্তি ফি কিন্তু 599 টাকা। কাজেই এখনও যারা তোমরা ভর্তি হও নাই, অবশ্যই 599 টাকা পে করে কিন্তু তোমরা ভর্তি হয়ে যেতে পারো। এবং কোর্সের লিঙ্ক সম্ভবত কমেন্টে দেওয়া নাই, বাট আমি কমেন্টে দিয়ে দিব। কমেন্টে যদি নাও পাও, তাহলে আমাদের যে এই যে ক্লাসটা হচ্ছে, ক্লাসের তোমরা উপরে গেলেই পেয়ে যাবো, আমি বলে দিব লিঙ্ক দিয়ে দিতে। তো এত সমস্ত ম্যাটেরিয়ালস এবং এই সমস্ত ক্লাস তুমি অনলি 599 টাকাতে পেয়ে যাচ্ছ। এখন চলো আমরা এমসিকিউ সলভ করি। দেখো, 1 নম্বরে বলছে, করিম ও তার বেকার কয়েক বন্ধু 2 লক্ষ টাকা জমিয়ে একটি মুরগির খামার করে স্বাবলম্বী হলো। করিমদের কার্যক্রম সমাজবিজ্ঞানের কোন প্রতিষ্ঠানের সাথে সংযোগ? এটা সকল বোর্ড 2016, অর্থাৎ বিভিন্ন সবগুলা বোর্ডেই 16 সালে আসছিল। এটার উত্তর কি হবে বলো তো? এটার উত্তর কি হবে? এইটার উত্তর কি হবে বলো? একের উত্তর কি হবে? একের উত্তর হবে প্রতিষ্ঠান। ওকে। মোর্স, মোর্স শব্দের অর্থ কি? প্রথা? না, প্রথার ইংরেজি হচ্ছে লোকাচার, কাস্টম। লোকাচার নাকি লোকরীতি নাকি আদর্শ, কোনটা? লোকাচার নাকি লোকরীতি নাকি আদর্শ, কোনটা হবে বলো? আদর্শ তো তোমার আইডিয়াল, প্রথা তো কাস্টম, লোকাচার না। লোকাচার হচ্ছে ফোকওয়েস, লোকাচার হচ্ছে ফোকওয়েস, আমি লিখে দিই, লোকাচার হচ্ছে ফোকওয়েস, প্রথা হচ্ছে কাস্টম, আদর্শ হচ্ছে আইডিয়াল। তাহলে বাদ থাকে কোনটা? লোকরীতি। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে লোকরীতি। ক্লিয়ার? দুএসসি, গুড, লাভ ইউ তানজিম। 3 নাম্বার, ব্যক্তির সাথে ব্যক্তির সব ধরনের সামাজিক সম্পর্ককে কি বলে? ব্যক্তির সাথে ব্যক্তির সব ধরনের সম্পর্ককে কি বলে? সমাজ কাঠামো নাকি সম্প্রদায় নাকি গোষ্ঠী নাকি দল? সব ধরনের সাথে সব ধরনের সম্পর্ক, অবশ্যই সমাজ কাঠামো হবে। এটা সকল বোর্ড 2017 সালে আসছিল, আমরা দেখতে পাচ্ছি। সমাজের ব্যাপকভাবে অনুসৃত অভ্যাগত আচরণকে কি বলে? স্পাহানি পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামে আসছিল। লোকাচার বলে, প্রথা বলে, নীতি ও আদর্শ বলে, মূল্যবোধ বলে। 4-এর আনসার কি হবে? 4-এর আনসার হচ্ছে প্রথা। 4-এর আনসার হচ্ছে প্রথা। ওকে। মিস্টার ক 1982 সালে একটি বিশ্ববিদ্যালয়ের পিয়ন পদে যোগদান করেন। বর্তমানে সে প্রধান সহকারী পদে পদোন্নতি পেয়েছে। সমাজবিজ্ঞানীদের এটা কোন ধরনের গতিশীলতা? আর বলছে, দেখো, বিশ্ববিদ্যালয় এখানে স্থির, আগে প্রধান সহকারী ছিল, এখন হচ্ছে সে পদোন্নতি পাইছে। মানে আগে পিয়ন ছিল, এখন সে প্রধান সহকারী হয়েছে। এটার উত্তর কি হবে বলো? 5-এর কি হবে? 5-এর কি হবে? মানে প্রধান পিয়ন থেকে সে হচ্ছে প্রধান সহকারী দিয়েছে। আগে পিয়ন ছিল, এখন প্রধান সহকারী ছিল। আগে ছিল পিয়ন, আগে ছিল হচ্ছে পিয়ন, আরে আগে ছিল হচ্ছে ধরো পিয়ন, পিয়ন থেকে সে কোথায় গেছে? প্রধান সহকারী। এটা কি হবে? এটা হচ্ছে তোমার আনুভূমিক হবে। গুড।
সামাজিক গতিশীলতা প্রধানত কয় ধরনের হয়ে থাকে? প্রধানত আমরা কয় ধরনের দেখতে পাই বলো? সামাজিক গতিশীলতা প্রধানত দুই ধরনের দেখতে পাই, একটা আনুভূমিক এবং একটা উলম্বী। তারপরে সামাজিক নিয়ন্ত্রণের আনুষ্ঠানিক বাহন কোনটা বলো? সাতের উত্তর করো দেখি, সাতের উত্তর কেউ দিতে পারছো কিনা? আনুষ্ঠানিক বাহন কিন্তু পরিবার। আনুষ্ঠানিক বাহন কি? পরিবার। কারণ কি? রাষ্ট্র কি? রাষ্ট্র হচ্ছে সর্বজনীন বাহন। রাষ্ট্র কি? রাষ্ট্র হচ্ছে সর্বজনীন বাহন। তাহলে আনুষ্ঠানিক কি? আনুষ্ঠানিক অবশ্যই পরিবার। সামাজিক নিয়ন্ত্রণে কোনটির ভূমিকা বেশি কার্যকর? সংবাদপত্র, রেডিও, জনমত নাকি টেলিভিশন? সাতের কোনটা হবে? আটের কোনটা হবে বলো? আটের 3। কারণ এটা কি? এটা হচ্ছে আমরা দেখেছিলাম কোথায়, এটা আমাদের অপ্রাতিষ্ঠানিক বা অবিধিবদ্ধ বাহন। এরপরে ট্যাবু শব্দের অর্থ কি? ট্যাবু শব্দের অর্থ এটা হচ্ছে নিষেধাজ্ঞা, এটা হচ্ছে ধর্মীয় একটা পয়েন্ট। এটা হচ্ছে সমাজে বসবাস উপযোগী আচরণকে বাধ্য করার প্রক্রিয়া কি? 10 নাম্বার কি হবে বলো? 10 কি হবে? 10 কেউ বলছো না? কেউ বলো নাই। 10 হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ বা সোশ্যাল কন্ট্রোল। ওকে, এরপরে আমরা সিকিউ সলভিং করি, চলো। দেখো, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড, দিনাজপুর বোর্ড, ময়মনসিংহ বোর্ড 21 সালে আসছিল। কত সালে আসছিল? ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড, দিনাজপুর বোর্ড, ময়মনসিংহ বোর্ডে 21 সালে প্রশ্নটা আসছিল। কি প্রশ্ন? পৃথিবীর সর্বত্র নববর্ষ একটি প্রচলিত উৎসব। সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তক। বাংলা নববর্ষ এখন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বজনীন এক জাতীয় উৎসবে পরিণত হয়েছে। বাঙালির কর্মপ্রভু নববর্ষের ব্যাপক প্রভাব রয়েছে। নববর্ষকে কেন্দ্র করে চারিদিকে নানা রকম মেলা বসে, পান্তা ইলিশ খাওয়ার মহোৎসব চলে। নববর্ষ সত্যের গৌরব, মঙ্গলের গৌরব, মহত্বের গৌরব এবং সকলের জীবন উদ্ভাসিত হয়। তাহলে এইটার প্রশ্ন কি হবে বলো? এইটার 1 নাম্বার কি হবে? ম্যাকাইভারের মতে সমাজ অর্থ কি? ম্যাকাইভারের মতে সমাজের অর্থ কি? ম্যাকাইভার বলছেন কি ভাইয়া? ম্যাকাইভার বলছেন সমাজ অর্থ সহযোগিতা। ম্যাকাইভারের মতে কি? সমাজ অর্থ সহযোগিতা। ওকে, ম্যাকাইভারের মতে কি? সমাজ অর্থ সহযোগিতা। খ নাম্বারে বলছে বস্তুগত সংস্কৃতি কোনটা? বস্তুগত মানে ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালিস্টিক। ম্যাটেরিয়াল কোনটা? ধরো আমার হাতে একটা এসির রিমোট আছে, এটা কি আমি ধরতে পারছি না? এটা একটা বস্তুগত। তাহলে ম্যাটেরিয়ালিস্টিক কোনটা? বই, যেগুলো এক কথায় আমরা ধরতে পারি। ম্যাটেরিয়াল গুলা কি? যেগুলো ধরতে পারি সেটা কি? ম্যাটেরিয়ালিস্টিক। ওকে, উদ্দীপকে উল্লিখিত বিষয়টি তোমার পাঠ্য বইয়ের কোন প্রত্যয়? কিসের কথা বলছে? নববর্ষ। নববর্ষ কি? নববর্ষ হচ্ছে একটা সংস্কৃতি। তাহলে আমাদের বইয়ের কোনটার সাথে যাবে? সংস্কৃতির সাথে যাবে। এম আই ক্লিয়ার টু ইউ? সংস্কৃতির এটা উক্ত প্রত্যয়ের সাথে সভ্যতার পার্থক্য বিশ্লেষণ করো। তাহলে সংস্কৃতি ও সভ্যতা যখন পার্থক্য করবা, এটাই হচ্ছে তোমার গয়ের উত্তর। কিসের পার্থক্য হবে বলো? তোমার হচ্ছে প্রথমে সংজ্ঞা। এই দুটোর কি সংজ্ঞা একই ভাইয়া? না, এই দুটো সংজ্ঞামূলক, অবশ্যই সংজ্ঞামূলক, আচরণমূলক। অর্থাৎ যেটাই তোমার সংস্কৃতি সেটাই কি না ধারাবাহিকতামূলক। বিভিন্ন ধরনের পার্থক্য আমরা দেখাইতে পারি। 2 নম্বরে আসো। আমাদের সমাজ ব্যবস্থায় এক সময় বয়োজ্যেষ্ঠরা ছোটদেরকে গল্প, রূপকথা ও উপদেশমূলক বাণী শোনাতো। খুব ভালো কথা। এক সময় গ্রামে গঞ্জে পালাগান, জারিসারি ইত্যাদি ব্যাপকভাবে হতো। এটাও ভালো কথা। বিশেষ করে পুঁথিপাঠ, গাজির গান, শ্লোকের মধ্য দিয়ে মানব চরিত্রের গুণাবলী প্রকাশ পেত। এটাও ভালো কথা। বয়োজ্যেষ্ঠরা মনে করে সময়ের পরিবর্তন হলেও এসবের প্রয়োজন এখনো শেষ হয়ে যায়নি। ওকে, তাহলে সমাজ কাঠামো কি? সমাজ কাঠামো হচ্ছে সমাজকে নিয়ন্ত্রণ করার জন্য যে সমস্ত বাহন থাকে সেগুলোকে আমরা কি বলি? সমাজ কাঠামো। খ নাম্বার বলছে সভ্যতা মূলত বস্তুগত ব্যাখ্যা করো। দেখো, সভ্যতা তোমার জিসবার্ট একটা কথা বলছিল যে সভ্যতা বাহ্যিক। যখন কোনো কিছু বাহ্যিক হচ্ছে তখন কি আমরা সেটাকে ধরাছোঁয়া করতে পারি না? রান্নার জন্য তোর আগে কি সময় ছিল? প্রাচীন যুগ ছিল। প্রাচীন যুগে সবকিছু কি করা হতো? প্রাচীন যুগে শিকার করা হতো। নব্যপ্রস্তর যুগ যখন আসলো তখন তুমি আগুন জ্বালাতে পারছো, এবং যখন সেটা হচ্ছে আধুনিক যুগ আসলো তখন তুমি আধুনিক যুগে কি করতে পারছো? রান্না করতে পারছো। অর্থাৎ এই যে আধুনিক সভ্যতা বা নব্যপ্রস্তর সভ্যতা বা প্রাচীন যুগের যে সভ্যতার যে সামগ্রীগুলো আছে সেই সামগ্রীগুলো তুমি কি ধরতে পারছো না। এবং এই জিনিসটা কি জিসবার্টের মতে এটা হচ্ছে বাহ্যিক।
যখনই কোনো কিছু বাহ্যিক হবে তখন অবশ্যই সেটা কি হবে, অবশ্যই ভাইয়া সেটা বস্তুগত হবে। বুঝতে পারছো? অবশ্যই সেটা বস্তুগত হবে। পরেরটা, উদ্দীপকের সংস্কৃতি কোন ধারণাটি উল্লেখ করে? উদ্দীপকে কোন ধরনের সংস্কৃতি উল্লেখ করে বলো? বস্তুগত নাকি অবস্তুগত? জারি সারি এগুলো হচ্ছে বস্তুগত। আর উদ্দীপকে বর্ণিত বিষয়াবলী সামাজিক নিয়ন্ত্রণে কিভাবে, সরি এটা হচ্ছে অবস্তুগত। কারণ তোমার হচ্ছে গাজীর গান তো তুমি হচ্ছে ধরতে পারো না, গান কি অনুভব করতে হয়, এই জিনিসগুলো অবস্তুগত। আর এটা হচ্ছে উদ্দীপকে বর্ণিত বিষয়াবলী সামাজিক নিয়ন্ত্রণে কিভাবে ভূমিকা রাখতে পারে, এটা হচ্ছে তোমার যে অপ্রাতিষ্ঠানিক, এটা কি আছে, এটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক বা অবিধিবদ্ধ যেগুলো আছে সেগুলো দিয়ে তুমি এটা ব্যাখ্যা করে দিবা। অপ্রাতিষ্ঠানিক অবিধিবদ্ধ যেগুলো আছে সেগুলো দিয়ে ব্যাখ্যা দিলেই এটা হচ্ছে মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই আমাদের ক্লাস। তোমাদের সকলকে ধন্যবাদ। যারা যারা এখনো এনরোল করে ফেলো নাই, আমার পিছনে যে কিউআর কোডটি দেখতে পাচ্ছেন, এই কিউআর কোডের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করলেই আপনারা আমাদের কোর্সের লিঙ্ক নিয়ে পাবেন এবং এই কোর্সের দাম মাত্র 599। যারা এখনো ভর্তি হও নাই তারা দেখতেই পাচ্ছ আমাদের ক্লাসগুলো কত প্রিমিয়াম হচ্ছে, কত স্টার প্যানেল আছে এবং স্টার প্যানেলে মাত্র 599 টাকায় তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। তো আশা করছি আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো আমাকে একটু জানাবে। এবং হচ্ছে যারা যারা এখন অবধি তোমরা হচ্ছে করো নাই, আমাদের কোর্সে এনরোল করো নাই, অবশ্যই এনরোল করে ফেলবে এবং এবং আমাদের যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো অবশ্যই করে ফেলবে। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত তোমাদের সকলকে ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।